আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইভ এমসিকিউ। আজকে আমরা মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাবজেক্টের এসবিএ নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা জানি এফসিপিএস পার্ট 1 মেডিসিনে এসবিএ খুবই গুরুত্বপূর্ণ। কেননা টোটাল 300 নম্বরের মধ্যে দেখা যায় 150 নাম্বার এসবিএ, এবং এসবিএ তে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো একটা অপশন কারেক্ট করতে পারলেই পুরো নাম্বার উঠে যায়। মানে প্রত্যেকটা প্রশ্নে একটা আনসার। তো সেক্ষেত্রে দেখা যায় যদি আমি কারেক্ট আনসার দিতে পারি অনেক বেশি নম্বর উঠে, আবার কারেক্ট আনসার না দিতে পারলে অনেক বেশি নম্বর কাটা যায়। তো এটা চিন্তা করে এসবিএ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি শুরুতেই জাস্ট গত সেশনের একটা একটা কাহিনী বলতে চাই। যে আমাদের এসবিএ বুস্টার ব্যাচে ছিলেন আমাদের একজন সিনিয়র ভাই, আমার মেডিকেলেরই সিনিয়র ভাই। তো উনি অ্যাকচুয়ালি ওই পরীক্ষার কয়েক মাস আগে এমআরসিপি পার্ট 1 পাশ করে, তো পার্ট 1 পাশ করার পর উনি পড়ার সময় পায় নাই, উনি শুধু ওই এসবিএ বুস্টারের এসবিএ গুলো প্রিপারেশন নিয়ে যাচ্ছিলেন। তো ওনার সাথে কথা ছিল যে উনি একদম লাস্টের দিকে এমসিকিউ পড়ে যাবেন, কি কি ইম্পর্টেন্ট টপিক পড়ে যাবেন সেটা উনি আমাকে জিজ্ঞেস করতেছিলেন। তো কিন্তু দেখা গেল যে উনি ব্যস্ততার কারণে লাস্ট মুহূর্তে আর এমসিকিউ পড়ে যেতে পারে নাই। তো তখন পরীক্ষা দিয়ে আসে, পরীক্ষা দিয়ে এসে সে আমাকে বলে যে এসবিএ ভালো হলেও এমসিকিউ খুবই খারাপ, মানে তার কিছুতেই হবে না। পরবর্তী ব্যাচে ভর্তি হওয়ার জন্য সে আমাকে তার আইডি সবকিছু দিয়ে দিচ্ছে যে পরবর্তী ব্যাচে আমি ভর্তি হতে চাই। তো পরীক্ষা দিয়ে এসে এর পরের দিন দেখা গেল, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া, ভাইয়া। শোনা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। কিন্তু যেদিন রেজাল্ট দিল উনি আমাকে রেজাল্ট পাঠালেন যে উনি পাশ করেছেন। তো এইখানে আমি বলতে চাই এই জন্য যে এসবিএটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তার জন্য। একটা হলো সে এসবিএ তে প্রিপারেশন নিয়েছে, আরেকটা যেহেতু সে এমআরসিবি পার্ট 1 পাশ করেছে, তো সেক্ষেত্রে এটা একটা আলাদা অ্যাডভান্টেজ ছিল তার জন্য। তো এটা আমি বললাম এই জন্য এসবিএটা খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ তে দেখা যায় যে যে কোনো ভাবে একটা ভালো মার্কস চলে আসে। আমরা খুব কমন যে টপিকগুলো সেই টপিকগুলো যদি কভার করতে পারি দেখা যায় নাম্বার কিছুটা আসেই। যদি দেখা যায় এই 75-এর মধ্যে এসবিএস 60+ করা যায়, তো সেক্ষেত্রে পার্ট 1 পাশ করা আসলে মিস হয় না কারোই। 60+ এসবিএ কারেক্ট হয়ে পার্ট 1 মিস হয়েছে এরকমটা নাই। ইভেন 50+ হলেও খুব ভালো চান্স থাকে। 55+ হলে অনেক বেশি চান্স। 45-এর নিচে চলে আসলে আবার চান্স একদম কমে যায়, নাই বললেই চলে। তো সেক্ষেত্রে আমরা এসবিএ কে খুব বেশি প্রায়োরিটি দিব। প্রায়োরিটি দিব এই জন্য কারণ এসবিএ তে আমাকে নম্বর তুলতে হবে এবং এটা ফিক্সড মার্ক। আমি প্রশ্নের সঠিক আনসার যদি পারি তো সেক্ষেত্রে কি আমি এখান থেকে ফুল মার্কস পেয়ে যাব। আর এমসিকিউর চেয়ে এসবি এর একটু আলাদা এই জন্য যে এইখানে আপনার ডিসিশন হলে একটা স্টেমেই। এমসিকিউ অনেকের ক্ষেত্রে, যেমন আমার নিজেরও এমসিকিউ একটু কঠিন লাগতো। কেন কঠিন লাগতো? এখানে 5টা স্টেমকে নিয়ে আমাকে ভাবতে হচ্ছে। কিন্তু এসবিএ তে কিন্তু আমি অপশন না দেখেও প্রশ্নটা দেখে একটা ধারণা করতে পারি, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই ধারণাটা ঠিক হয়। তো সেই জন্য আমরা যদি ভালো করে টাইম ইনভেস্ট করি এসবি এর জন্য, তখন দেখা যায় এসবিএ তে খুব ভালো করা যায় এবং সেটা দিয়ে পরীক্ষায় অনেক বেশি মার্কস পাওয়া যায়। তো এই বছর আমরা গত বছর গত বছর না অ্যাকচুয়ালি গত সেশনে জুলাই সেশনে আমি এসবি এর জন্য একটা ক্লাস নিয়েছিলাম। তো সেখানে সবগুলো চ্যাপ্টারের একটা সাজেশন দেয়া ছিল। তো আপনারা যারা আজকে ক্লাস করতেছেন তাদের জন্য সাজেশন থাকবে। প্রথমে সেই সাজেশনটা কালেক্ট করে নেবেন। কিভাবে কালেক্ট করবেন? আপনি আমাদের পেজে যদি আমি মেসেজ দেন, তো সেখান থেকে আপনাকে সেই পিডিএফটা শেয়ার করে দিবে। তো এটা হলো 1 নাম্বার কথা। তো ফার্স্ট স্টেপের পর যদি আমরা সেকেন্ড স্টেপে যাই, সেকেন্ড স্টেপে কি করব? সেকেন্ড স্টেপে আপনি ওই ক্লাসটা দেখে নিতে পারেন, কারণ ওইখানে সবগুলো মানে আপনাকে কি দেয়া হয়েছে, একটা সাজেশন দেয়া হয়েছে, সাজেশন গুলো পাবেন। প্লাস হলো বড় যে চ্যাপ্টার গুলো, যেই চ্যাপ্টার গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যেমন মনে করেন আপনি কার্ডিও থেকে অনেক বেশি প্রশ্ন আসে, নিউরো থেকে অনেক বেশি আসে, এন্ডোক্রাইন থেকে অনেক বেশি আসে, ইনফেকশন থেকে অনেক বেশি আসে। এই চারটা থেকেই দেখা যায় অনেক বেশি প্রশ্ন আসে। যদি 15টা করে ধরি, এখান থেকেই দেখা যায় 60 কোয়েশ্চেন হয়ে যায়। তো সেক্ষেত্রে এখান থেকে অনেক প্রশ্ন যেহেতু আসে, এই প্রশ্ন এই chapter প্রশ্নের অপশনগুলো আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন এবং আনসারটা কিভাবে দিবেন সেটা নিয়ে আগের ক্লাসটাতে আলোচনা আছে। তো আজকে থেকে আমরা কি আলোচনা করব? এই সেশনে আমার প্ল্যান হলো 3টা ক্লাস নেয়া। তো 3টা এসবি এর উপর ক্লাস নিব আমরা এখন।
সাজেশন ভিত্তিক। তো এইখানে কি করব, এই 3টা ক্লাসে আমি সবগুলো চ্যাপ্টারকে ভাগ করে নিয়েছি। এখানে প্রায়োরিটি হলো প্রথম দিকে আমরা শুরু করব যেগুলো মানে খুব বেশি বড় চ্যাপ্টার না। দেখা যাবে ওই চ্যাপ্টার থেকে 3টা বা 2টা বা বড় জোর 4টা এসবি আসবে, কিন্তু টপিকে আছে ওইখানে 5টা। যে 5টা টপিক আপনি পড়লে এখান থেকে 3টা এসবি পেরে যাচ্ছেন, বা একটা চ্যাপ্টারে টপিকই আছে 2টা বা 3টা, এখান থেকে একটা এসবি আসবে। তো এই চ্যাপ্টার গুলো আসলে পরীক্ষা আমাদেরকে অনেক বেশি ভোগায়। দেখা যায় ওই চ্যাপ্টারের নাম দেখে আমরা পড়ি না, ঠিক আছে এই চ্যাপ্টার পড়ার দরকার নেই, বা এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে না পড়ি। কিন্তু এটা আমরা ভাবি না যে এখানে কিন্তু আমি একটা প্রশ্নের জন্য 2টা টপিক পড়লেই হয়ে যাচ্ছে, আমার পরীক্ষা এখান থেকে প্রশ্ন কমন আসছে। তো ওই টাইপের যে চ্যাপ্টার গুলো, যে চ্যাপ্টার গুলো ছোট, প্রশ্ন সংখ্যায় কম আসে, কিন্তু ভলিউমের বিবেচনায় যদি চ্যাপ্টারের ভলিউম চিন্তা করি, টপিকের ভলিউম চিন্তা করি, সেক্ষেত্রে এইটার কম টপিকে বেশি প্রশ্ন, ওই টপিকগুলো আজকে আমি প্রথম ক্লাসে আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলোতে পর্যায়ক্রমে আমরা বাকিগুলোকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো শুরুতে যদি আমরা চিন্তা করি, তো এরকম চ্যাপ্টার আমি বললাম আজকের ক্লাসের যে টপিকগুলোর ক্রাইটেরিয়া, সেই টপিকের ক্রাইটেরিয়ায় প্রথম টপিক হলো ডার্মাটোলজি। তো ডার্মাটোলজি আমরা যখন শুরু করব, আমরা আগে মাথায় সেট করে নিব যে এই চ্যাপ্টারের কোন টপিকগুলো থেকে এসবি আসে বেশি বেশি। তো যদি প্রিভিয়াস প্রশ্ন, বিসিপিএস এর কোয়েশ্চেন প্যাটার্ন, এগুলো আমরা চিন্তা করি, অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাচ্ছে এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে। যেমন স্কিন অ্যানাটমি থেকে প্রশ্ন আসে খুব ফ্রিকুয়েন্টলি। এটার জন্য কি আপনি স্কিনের অ্যানাটমি আপনি কিভাবে করবেন, কিভাবে পড়বেন? তো এখানে স্কিনের অ্যানাটমি আপনি এখন ওই ডিফিউজ অথবা জ্যানকুইরা বই নিয়ে সব পড়ে ফেলবেন এরকমটা না। এখানে স্পেসিফিক ডেভিডসনের একটা বক্স আসে, এই বক্সের অংশ থেকেই বেশিরভাগ ক্ষেত্রে আসে। এটা অ্যাকচুয়ালি স্কিনের অ্যানাটমি প্লাস ফিজিওলজি, কোন অংশটার ফাংশন কি, সেখান থেকে প্রশ্ন আসে। তো এইটা নিয়ে আমি আসলে গত ক্লাসে যেমন ছিল টপিক ভিত্তিক আলোচনা বেশি ছিল, এখানে আমি টপিকের একটা মক কোয়েশ্চেন সহ, স্যাম্পল কোয়েশ্চেন সহ আমরা আলোচনা করব। তো পরবর্তীতে আমি টপিকগুলো শেষ করে টপিকগুলোর থেকে প্রশ্ন দেখাবো, এবং ওই প্রশ্নগুলো কিভাবে আপনি আনসার করবেন, এর সাথে রিলেভেন্ট আর কি কি প্রশ্ন হতে পারে সেটা আমি বলে দিব। এটা করলে মনে হয় অনেক বেশি ইফেক্টিভ হবে। এরপর বুলাস ডিজিজ, এইটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আসলে প্রশ্ন সব সময় আসে। আপনি পার্ট ওয়ান বলেন, মিড টার্ম বলেন, এফসিপিএস ফাইনাল বলেন, যেখানে বলেন সেখানে এখান থেকে প্রশ্ন আসে। বুলাস ডিজিজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইভেন এমআরসিপি তেও এখান থেকে প্রশ্ন আসা বাদ যায় না। তো এটা থেকেও পড়বো। এখান থেকে ম্যাক্সিমামে 2টা ডিজিজ থেকেই প্রশ্ন আসে, এবং 2টা ডিজিজকে প্রথমে আপনাকে পার্থক্য করতে হবে, ডায়াগনোসিস কিভাবে এটা আমি দেখিয়ে দিব। আশা করি এখান থেকে আপনি আমার 1 মিনিটের পরবর্তীতে যদি লেকচার শোনেন বুলাস ডিজিজের, তখন আপনি আপনার লাইফে বুলাস ডিজিজ আর ভুলতে পারবেন না কোনটা ডায়াগনোসিস কি। এরপর শিন লিশন এখান থেকেও আসে, যদিও টপিকটা সহজ, কিন্তু যদি আপনার জানা না থাকে আপনি দেখা যায় এখান থেকে আনসার করতে বারবার ভুল করেন। তো ড্রাগ রিয়াকশন এখান থেকে অ্যাকচুয়ালি স্টিভেন জনসন এবং 10 থেকে প্রশ্ন আসে। তো এটা একটু দেখে নিব আমরা। সোরিয়াসিস থেকে প্রশ্ন আসে। সোরিয়াসিস থেকে কেমন প্রশ্ন আসে? বেশিরভাগ ক্ষেত্রে কোন টাইপের সোরিয়াসিস ডায়াগনোসিস সেটা জানতে চায়। বাচ্চাদের ক্ষেত্রে কোনটা কমন, কোন ড্রাগটা সোরিয়াসিসকে আপনার কি করে অ্যাগ্রাভেট করতেছে, এরকম প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে। কোন ড্রাগটা দেয়া যাবে না সোরিয়াসিসে, এরকম প্রশ্ন আসে। তো এই টপিকগুলো ডার্মাটোলজিতে সবচেয়ে ইম্পর্টেন্ট। ডার্মাটোলজি পুরো চ্যাপ্টার যদি আমরা চিন্তা করি, এর মধ্যে এগুলো থেকে বেশি আসে। এরপর কিছু ছোট ছোট টপিক আছে, যেমন মলাস্কাম কন্টাজিওসাম থেকে প্রশ্ন আসে, ডায়াগনোসিস যে ডার্মাটাইটিস হার্পিডিফর্মিস এটা থেকে প্রশ্ন আসে। তো সেগুলো কমন, কিন্তু এই টপিকগুলো বেশি কমন, যে ফ্রিকুয়েন্টলি এখান থেকে প্রশ্ন আসে। তো এখান থেকে যদি আমি প্রশ্ন দেখি, এখানে স্যাম্পল প্রশ্নগুলো অ্যাকচুয়ালি অ্যাড করেছি আমাদের মেডিকেল হায়ার স্টাডি অ্যাপ থেকে ডিরেক্টলি, ওইখানে যে প্রিভিয়াস পরীক্ষাগুলোতে প্রশ্ন হয়েছে সেখান থেকে। তো এখানে যারা আমাদের সাথে আছেন অলরেডি মেডিকেল হায়ার স্টাডিতে, তারা এই প্রশ্নগুলো চিনেন বা তাদের কাছে পরিচিত। আর যারা নাই তারাও আমাদের প্রশ্নের প্যাটার্নটা দেখে নিতে পারেন। তো সেখান থেকে আমি ডিরেক্টলি আমাদের ডাটাবেস থেকে আমি প্রশ্নগুলো নিয়েছি আপনাদের জন্য। আর এই প্রথম প্রশ্নটা আমি এক্সপ্লেনেশন সহ নিয়েছি এই জন্য যে আমাদের অ্যাপে প্রশ্নগুলোকে এভাবে অ্যারেঞ্জ করা থাকে, যে একটা প্রশ্ন, তারপর এখানে আপনার এখান থেকে আপনি পরীক্ষা দেওয়ার সময় তো পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে আপনাকে যখন দেখায় আনসার শিটটা, সেখানে থাকে এরকম আনসারটা দেয়া থাকে, এবং এখানে এক্সপ্লানেশন রেফারেন্স দেয়া থাকে, এবং ডেভিডসনের যে বক্স, সেই বক্সটা বা ডেভিডসনের যে অংশ থেকে প্রশ্ন আসছে বেশিরভাগ ক্ষেত্রে রিলেভেন্ট হলে সেখান থেকে আপনার স্ক্রিনশট দেয়া থাকে। তো এই প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, আমরা আসলে এটার আগে আমরা দেখে নিই এসবি আনসার করবো কিভাবে, এসবি আমরা প্রশ্ন পড়বো কিভাবে। আপনি যখন এসবি আনসার করবেন প্রশ্নটা কিভাবে পড়বেন, এটার নিয়ম হলো আপনি লাস্ট লাইনটা আগে পড়বেন, লাস্ট লাইনটা।
লাস্ট লাইন কি এখানে? হুইচ সেল অফ দ্য এপিডার্মিস ইজ রেসপন্সিবল ফর সিনথেসিস অফ ভিটামিন ডি। দেখেন উপরে একটা সুন্দর সিনারিও দেয়া আছে। এই প্রশ্নটা যদি আপনি পড়েন তাহলে কি সিনারিওটা আপনার কাছে আর কোনো রিলিভেন্ট থাকে? অবশ্যই না। তো বোকামি করবেন না, সবগুলোর পুরা সিনারিও আগে পড়তে যাবেন না। আপনি প্রশ্নের একদম লাস্ট লাইন যেটা, সেই লাইনটা পড়বেন। তো এইখানে কোন সেল ভিটামিন ডি সিনথেসিস করে এপিডার্মিসের, এইটা দেখলে তো পরের আর সিনারিও দেখে কোনো কিছু নাই। তাহলে আপনি লাস্টে এটা দেখবেন, এটা দেখার পর অপশন গুলো দেখবেন। অপশন গুলো দেখে যখন দেখবেন যে না আপনি বুঝে নেই নাই কি, তখন আপনি কি করবেন, উপর থেকে দেখবেন। এরকমটা হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, মনে করেন এখানে একদম স্পেসিফাই করা নাই যেটা কি জানতে চাচ্ছে, তো তখনও দেখা যায় যে আপনি অপশন গুলো দেখে বলে দিতে পারেন এটা আনসার হবে। আপনি যখন অনেক প্রশ্ন প্র্যাকটিস করবেন তখন এটা হয়ে যাবে আপনার। তাহলে ভিটামিন সি কোথায় সিনথেসিস হয়, কোন সেলে সিনথেসিস হয়? তো সেটার আনসার হলো ক্যারাটিনোসাইট। তো এইটা আপনার জানতে হবে। তো স্কিনের যে সেলগুলো, এই সেলগুলোর কিছু ফাংশন আপনার স্পেসিফিক্যালি জানতে হবে। এইটা ডেভিডসনের বক্সটার একটা শর্ট ভার্সন, এর উপরে আরো এরকম 3-4টা পার্ট আছে। টোটাল যে বক্স, সেই বক্সটা আপনি পড়ে নিবেন। তো এখান থেকে সেলগুলো থেকে আমি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো বলে দিব, যে যদি বলা হয় এন্টিজেন প্রেজেন্টেশন কে করে, এন্টিজেন প্রেজেন্টেশন, তখন আপনাকে বলতে হবে সেটা ল্যাঙ্গারহ্যান্স সেল। আবার যদি বলেন যে কোনটা মেলানিন প্রডিউস করে, মেলানিন বললে তো অবশ্যই সেখানে কি মেলানোসাইট। যদি বলে সেন্সেশন, সেন্সেশন ক্যারি করে কে, তখন হবে আপনার মার্কেল সেল। তো মার্কেল সেল যেটা, এটা হলো সেন্সেশন। আবার দেখেন অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে কে, সেটা হলো ল্যাঙ্গারহ্যান্স সেল। কিন্তু শুধু যদি আমি বলি হিস্টামিন রিলিজ করে কে, স্কিনে হিস্টামিন রিলিজ, তখন বলতে হবে মাস্ট সেল। তো এগুলো হলো এই সেলগুলোর ফাংশন, আপনার খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি জেনে রাখেন তাহলে দেখবেন অনেক সময় আপনি এখান থেকে একটা প্রশ্ন পেরে যাবেন। এরপর এখান থেকে আসে কোন স্কিনের লেয়ার গুলো নিয়ে প্রশ্ন আসে, কোন লেয়ারটা আপনার ফ্লুইড ব্যালেন্স মেনটেন করে, কোনটা ব্যারিয়ার ফাংশন করে, এইগুলো আপনার প্রশ্নে আসে। তো সেটা আপনি এই বক্সটা যখন পড়ে ফেলবেন পুরোটা, তাহলে আপনার এখান থেকে আইডিয়া হয়ে যাবে আশা করি। পরবর্তী প্রশ্ন যেটা, সেই প্রশ্নটা হলো যে একটা ডায়াগনোসিস চেয়েছে। প্রশ্নটা যদি আমরা শেষ থেকে পড়ি, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। তো ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস পারতে হলে তো আপনাকে কি করতে হবে সবার আগে, যে সিনারিটা বুঝতে হবে। তো এখানে দেখেন বুলাস পেমফিগয়েড, পেমফিগাস ভালগারিস এগুলো লেখা আছে। মানে এখানে আমি বুঝতে পারতেছি এটা বুলাস লিশন। তো বুলাস লিশন হলে আমার ডায়াগনোসিসটা বুঝতে হবে। তাহলে ডায়াগনোসিসটা আমি কিভাবে বুঝবো? দেখেন 50 ইয়ার্স ওল্ড পেশেন্ট প্রেজেন্স উইথ ফ্লাসিড অ্যান্ড ফ্রাজাইল বুলা, ফ্লাসিড ফ্রাজাইল বুলা 50 ইয়ার্স ওল্ড। তো এইটুকু দেখে আমরা কিভাবে ডায়াগনোসিস চিন্তা করতে পারি, এটা আমরা দেখি এখন। দেখেন, একটা হলো পেমফিগাস ভালগারিস, আরেকটা হলো বুলাস পেমফিগুয়েট। এই দুইটা শব্দ, তো এই দুইটাতে আমাদের কনফিউশন হয়। তো এই দুইটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। নামটা কি, একটা পেমফিগাস ভালগারিস আর একটা বুলাস পেমফিগুয়েট। দেখেন, এটা নিয়ে আমারও অনেক কনফিউশন হতো আমি যখন আপনাদের লেভেলে ছিলাম, বা স্পেশালি এমবিবিএস লেভেলে ছিলাম তখন। তো তখন এটা কনফিউশন হতো, এটা আমি ক্লিয়ার করার জন্য অনেক চেষ্টা করলাম। তারপরও দেখি এটা কি হয়, বারবার কনফিউশন ক্রিয়েট করে। তো কনফিউশন ক্রিয়েট করার পর তখন আমি আমি অ্যাকচুয়ালি যখন কনফিউশন হয়, তখন যেভাবে আমি এটাকে সমাধান করি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নামটা ভালো করে খেয়াল করলে এবং নাম থেকে কোনো ক্লু বের করতে পারলে, তখন সেটা কি হয়, খুব লং টার্ম মনে থাকে এবং এটার ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি এখানেও ক্লু পেলাম যেটা, এটা হলো পেমফিগাস ভালগারিস। তো শব্দটা হলো ভালগারিস। দেখেন, ভালগারিস শব্দটা থেকে কিভাবে আমি সবগুলো ক্লু পেলাম। তো এই ভালগারিস শব্দটা থেকে দেখেন যে ভালগারিস শব্দটা, মনে করেন এটার সাথে কি রিলেটেড, ভালগার রিলেটেড। তো আপনি এই ভালগার শব্দটা থেকে সবগুলো বের করবেন ক্লু। কিভাবে? তো দেখেন, একটা হলো বয়স বেশি আর একটা কম। তো কম বলতে এখানে 30 বছর 20 বছর না, মানে মিডল এজ, মনে করেন 50 40 এরকম। এইটা একটা এজ, আরেকটা হলো 60 প্লাস এজ বা 80। মনে করেন একজনের 80, আরেকজনের 50। তো এই দুইটার মধ্যে, এই যদি আমি ভালগার শব্দটা চিন্তা করি, কোন এজটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? 50। তাহলে যেটা একটু কম এজে হয়, মিডল এজে হয়, সেটা হলো ভালগারিস। তারপর আপনি দেখেন, ভালগারিস যদি হয়, সেখানে ইনফেক্টেড হয়, আপনি যেগুলো কি মিউকাস মেমব্রেন, মিউকোজাল ইনভলভমেন্ট। তো মিউকোজাল ইনভলভমেন্ট, মিউকোজা মিউকোজা কোন কোন জায়গায় থাকে, যেমন ওরাল মিউকোজা, ভেজাইনা। তো এগুলো কি,
মিউকোজাল সারফেস। তো এই সারফেস গুলো যদি এফেক্টেড হয়, তাহলে দেখেন এই এরিয়াগুলো, এটা যদি আমি চিন্তা করি মিউকোজাল ইনভলভমেন্ট, এইটাও ভালগার রিলেটেড। তো এই শব্দটা আপনি মনে রাখবেন, যদি এইজ হয় কম, কম্পারেটিভলি কম, মিউকোজাল ইনভলভমেন্ট হয়, তখন সেটা কি, যে শব্দটায় ভালগার আছে, মানে ভালগারিস। এরপরে দেখেন আপনি বুলাটা কিরকম এটা চিনবেন কিভাবে? মিউকোজাল ইনভলভমেন্ট, তো মিউকোজা কি হয়, ইউজুয়ালি সফট হয়। যদি সফট হয়, তাহলে এই ব্লিস্টারটাও সফট হবে, মানে এটা সহজে ফেটে যাবে, ব্লিস্টারটা সহজে ফেটে যাবে। তাহলে এই ব্লিস্টারটার টাইপ কি হবে? ব্লিস্টারটার টাইপ হবে ফ্লাসিড এবং ফ্রাজাইল। তাহলে যদি পেমফ্রিগাস ভালগারিস হয়, সেটা কম্পারেটিভলি কম বয়সে হবে, এবং সেটা মিউকোজাল ইনভলভমেন্ট করবে, এবং বুলাগুলো হবে, যেহেতু মিউকোজা সফট, তাহলে বুলাগুলো হবে সফট। কেমন সফট? যেটার কারণে কি হবে, এটা ফ্লাসিড হবে এবং ফ্রাজাইল হবে, ইজি টু রাপচার। তো এখন আশা করি আপনি পেমফিগাস ভালগারিসটা ইজিলি মনে রাখতে পারবেন। এরপর আপনাকে আরেকটু কঠিন জিনিস বলি এখানে, মানে কমপ্লেক্স জিনিস। কমপ্লেক্স জিনিস মানে এই বুলাটা, ব্লিস্টারটার লেভেল কতটুকু থাকে যদি চিন্তা করি। দেখেন আপনাকে আমি বলি, সহজে মনে রাখেন, একটা জিনিস হলো ইন্ট্রা এপিডার্মাল, ইন্ট্রা এপিডার্মাল মানে এপিডার্মিসের ভিতরে। আরেকটা হলো সাব এপিডার্মাল, মানে এপিডার্মিসেরও, এপিডার্মিস থেকে আরো ভিতরে চলে গেছে। এটা হলো শুধুমাত্র এপিডার্মিসের মধ্যে। আর একটা সাব এপিডার্মাল, এপিডার্মিসের আরো ভেতরে। তাহলে কোনটা ডিপ বেশি? ডিপ তো সাব এপিডার্মাল। তাহলে ট্যান্স গুলা কোনটা হবে আপনাদের মধ্যে কেউ বলেন তো? আপনাকে সাবাপিটা। সাব এপিডার্মাল। তাহলে দেখেন, যদি পেমফিগাস ভালগারিস বলি, আমরা এতক্ষণ যেই ক্লুতে আসলাম যে ফ্লাসিড ফ্রাজাইল গুলা, তাহলে এটা কি ইন্ট্রা এপিডার্মাল হবে নাকি সাব এপিডার্মাল হবে? চাপ এপিডার্মাল। সাব-এপিডার্মাল। যেটা ফ্লাসিড, ফ্লাসিড, ফ্লাসিডটা প্লাসিডটা ইন্ট্রাএপিডার্মাল, ইন্ট্রা উপরের দিকে। ফ্লাসিডটা ইন্ট্রা এপিডার্মাল হবে। গুড, ভেরি গুড। তাহলে দেখেন উপরের দিকে, মানে এটা বেশি, মানে ডেপথ নাই বলেই তো সেটা কি সফট, ফ্লাসিড, এবং সেটা ফ্রাজাইল, ভেঙে যায়। তো এখন আশা করি আপনি এই দুইটার ডায়াগনোসিস নিয়ে কখনোই কনফিউজড হবেন না। একটা হলো পেমফিগাস ভালগারিস, আর একটা বুলাস পেমফিগয়েড। আপনাদের কাছে কি এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে, এটা ডায়াগনোসিস করা নিয়ে? আশা করি নাই। তাহলে এই টপিকটা আমরা শেষ করি। তো এখান থেকে যদি এরকম প্রশ্ন আসে যে একটা ওরাল আলসার ইনভলভ, ওরাল আলসার আছে সাথে, আপনি একটা বুলাস লিশন সাথে ওরাল আলসার, মিউকোজাল ইনভলভমেন্ট, তাহলে এটা ডায়াগনোসিস কি হবে বলেন? পেম্পিগাস ভালগারিস। পেমফিগাস ভালগারিস। এখন যদি বলে আপনাকে একটা 80 ইয়ার্স এর মেল উইথ ট্যান্স বুলা, তাহলে এটা ডায়াগনোসিস কি হবে? বুলাস বুলাস প্যাম্পিগয়েড। পেম্পিগয়েড। তো এখন আপনি কি করবেন, এই টাইপের প্রশ্ন আসলে চিন্তা করবেন। দেখেন এখানে কিন্তু আপনার বয়স দেয়া আছে এবং বুলা কেমন সেটা দেয়া আছে, মিউকোজাল ইনভলভমেন্ট বলা নাই। তখন আপনি ভাববেন, অনেকের ক্লু থাকে কিরকম, মানে আপনার এই ক্লুটা অনেক ডিপ হতে হবে, সবকিছুকে ইনক্লুড করতে পারতে হবে। তো ম্যাক্সিমামের দেখে আমি এই প্রশ্নটা গত কয়েক বছরে অনেকবার আসছে, এবং ম্যাক্সিমাম টাইমে দেখা যায় অনেকে ভুল করে আসে, এসে পরীক্ষার পরে বলে যে ভাইয়া এটা তো আমি এটা আনসার করছি, কারণ কি এখানে মিউকোজা দেওয়া ছিল না। তো এখানে তো মিউকোজাল ইনভলভমেন্ট বলা নাই। মিউকোজাল ইনভলভমেন্ট বলা নাই মানে কি এটা আপনার ইয়ে হবে, বুলাস পেমফিগয়েড হবে? অবশ্যই না, কারণ সবগুলো ক্লু আপনাকে একসাথে করতে হবে। এখানে কিন্তু মিউকোজাল ইনভলভমেন্ট বলা নাই। শুধুমাত্র দেখেন আপনি বুলা দেখেও, ব্লিস্টারটা দেখেও আপনি এখানে ডায়াগনোসিস করতে পারতেছেন। তো সবগুলো এরকম যৌক্তিক হতে হবে। তাহলে এই টপিকটা থেকে আমরা বের হয়ে যাই, এই টপিকটা আমরা পারবো। এর পরের প্রশ্নটা যদি দেখি, এখানে প্রশ্ন কি, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এটা পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, নেক্রোবায়োসিস লাইপোডিকা, এগুলো দেয়া মানে এটা বোঝা যাচ্ছে যে শিন লিশন থেকে প্রশ্ন আসছে। এটা শিনে যে লিশন গুলা হয়, তো শিনে লিশন কয়টা হয়? 4টা হয়। এই যে একটা, দুইটা, তিনটা, ইরাইথেমা নোডোসাম, এরপর পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম আছে, নেক্রোবায়োসিস লাইপোডিকা, ইরাইথেমা নোডোসাম। এরপর যদি আমরা চিন্তা করি প্রিটিবিয়াল মিক্সিডিমা, প্রিটিবিয়াল মিক্সিডিমা, এগুলো হলো এখানে শিন লিশন। তো এগুলোকে পার্থক্য করব কিভাবে? বেশিরভাগ ক্ষেত্রে যদি ডায়াবেটিক বলা থাকে, এখানে যেমন বলা আছে ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, এরপর ইয়েলো প্লাক, ইয়েলো প্লাক, ডায়াবেটিক পেশেন্ট ইয়েলো প্লাক, এইটা নেক্রোবায়োসিস লাইপোডিকা। এবং যদি দেয়া থাকে পেইনফুল লিশন, পেইনফুল, টেন্ডার নোডিউল,
পেইনফুল টেন্ডার নোডিউল, সাথে স্পেশালি সার্কোইডোসিস অথবা আইবিডি এরকম দেয়া থাকে, অথবা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন দেয়া থাকে, তখন সেটা ইরাইথেমা নোডোসাম। আর পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম কিরকম, এটা হলো আলসারেটেড, যখন একদম আলসারেটেড বলবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আইবিডি দেয়া থাকে, আইবিডির সাথে আলসারেটেড লিশন, তখন সেটা হবে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। তাহলে এই লিশনগুলোকে আমার পার্থক্য করতে পারতে হবে ডায়াগনোসিস করার জন্য। যখন আপনাকে সিনারিও দেয়া থাকবে তখন আপনার বের করতে হবে। আমি যদি এটাকে আবার সামারাইজ করি, যে পেইনফুল নডিউল, সাথে আপনারা বলবেন এটার আনসার পেইনফুল নডিউল যেটা টেন্ডার এবং ব্যাকগ্রাউন্ডে সার্কোইডোসিসের হিস্ট্রি আছে, তাহলে সেটা ডায়াগনোসিস কি হবে? ইরাইথেমা এরকম নোডোসাম। ইরাইথেমা নোডোসাম। ভেরি গুড। এখন আমি বললাম যে একটা আইবিডির পেশেন্ট আলসারেটেড লিশন, তখন সেটা ডায়াগনোসিস কি হবে? পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। ভেরি গুড। আর এখানে তো আমাদের নেক্রোবাইসিস লাইপোটিকা দেয়াই আছে। আর যেটা যদি এরকম হয়, থাইরোটক্সিকোসিসের পেশেন্ট, নন পিটিং শিন লিশন, ওইখানে জাস্ট কালার চেঞ্জ বলা, তখন সেটা হলো প্রিটিবিয়াল মিক্সেডিমা। গুড, ভেরি গুড। তাহলে এখান থেকেও আপনারা পারবেন। তো এভাবে যদি আমরা ক্লিয়ার করে ফেলি, তখন দেখবেন যে আসলে আপনার প্রশ্নগুলো কনফিউজ করতে পারবে না। আমাদের সমস্যা হয় কি, এসবি এর সময় আমরা অনেক কিছু পড়ে আসছি, বইয়ের সব লাইন বাই লাইন আমি টপিকগুলো পড়ে আসছি, কিন্তু গিয়ে দেখি প্রশ্ন আনসার করার সময় আমি পারি না। কেন পারি না? কারণ আমি এটাকে অ্যানালাইসিস করি না, যে এখানে আসলে আমার কোন অপশনগুলো থাকবে, কি চাওয়া হবে, বিসিপিএস এর কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কিরকম, যেটা চাওয়া হবে এটা আমি বের করার জন্য কোন জিনিসগুলোকে এক্সক্লুড করব। অ্যাকচুয়ালি জাস্ট কয়েকটা শব্দ, আপনাকে এই শব্দগুলো মনে রাখতে হবে, এবং এই শব্দগুলোর ভিত্তিতে আপনাকে পার্থক্য করে ফেলতে হবে, যে এইটা কি, এইটা কি, এটা থাকলে এটা, এটা না থাকলে এটা না। তো এরকম ভাবে আমরা আসলে পার্থক্য করে করে পড়বো। তো ডার্মাটোলজি থেকে আমি কয়েকটা স্যাম্পল কোয়েশ্চেন দেখিয়ে দিলাম। এখন আমি সাইকিয়াট্রিতে আসবো, সাইকিয়াট্রি থেকে কয়েকটা স্যাম্পল কোয়েশ্চেন দেখাবো। তো সাইকিয়াট্রি থেকে প্রশ্ন আসে, 2-3টা প্রশ্ন দেখা যায় এসবি আসছে, এবং সেখান থেকে কি হয়, আমরা এখান থেকে খুব ফ্রিকুয়েন্টলি এখানের প্রশ্নগুলোকে, আনসারগুলোকে ভুল করি। তো সাইকিয়াট্রি থেকে ফার্মাকোলজি থেকে প্রশ্ন আসে, অ্যান্টিসাইকোটিক যে ড্রাগগুলো, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো, সেই ড্রাগগুলো থেকে অনেক প্রশ্ন আসে। তো প্রিভিয়াসলি যেরকম ছিল, দেখা যেত যে একদম সহজ প্রশ্ন আসতো এখান থেকে, যে কোনটা মুড স্টেবিলাইজার, একদম সহজ প্রশ্ন, এরকম প্রশ্ন আসতো। কোনটা ফার্স্ট জেনারেশন, কোনটার ওয়েট গেইন হয়, এরকম খুব বিগিনার লেভেলের প্রশ্ন আসতো। অ্যাকচুয়ালি 2 বছর আগেও, 2 বছর আগের প্রশ্নগুলোতে সাইকিয়াট্রিতে বেশিরভাগই আমি প্রশ্ন দেখতাম এরকম বিগিনার লেভেলের। তো ইদানিং একটু কঠিন প্রশ্ন আসতেছে, যে আপনি কোন ওষুধটা কোন জায়গায় দেয়া যাবে না, কোনটার কোন ইফেক্টটা বেশি হয়, এরকম প্রশ্ন আসতেছে। যেমন আমি যদি এখানে দেখাই, যে একটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা যদি দেখাই, যে এই টাইপের প্রশ্ন আপনার আসবে, এবং এখান থেকে আপনার পারতে হবে। এই প্রশ্নটা কি, হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ টিসিএ ইজ কনসিডার্ড দ্য সেফেস্ট ইন ওভারডোজ। দেখেন, এই যে এখানেও কিন্তু আমার প্রথম থেকে পড়ার দরকার নাই, কারণ এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে উপরে যাই থাকুক আমার এটাই প্রশ্ন। A patient presented with depression, physician plan to prescribe TCA. তো তখন কোনটা ওভারডোজে সেফ? দেখেন, এটার আনসার কি, লোফেপ্রামিন। তো এটা আপনার পারতে হবে। কেন? কারণ এই টাইপের প্রশ্ন এখন আমরা দেখি যে আমাদের প্রশ্নগুলো অ্যাডপ্ট হয় কোত্থেকে, এমআরসিপি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থেকে। তো এমআরসিপি থেকে আপনি যদি এরকম ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট চিন্তা করেন, সেখান থেকে 3টা জিনিস বলা হয়। তো এই 3টা জিনিস থেকে দেখবেন একটা প্রশ্ন চলে আসছে। একটা দেখেন এখানে ড্রাগগুলোর নাম যদি আমি বলি, একটা হলো এমিট্রিপটাইলিন, আরেকটা হলো ডোজুলেপিন, আরেকটা হলো এখানে লোফেপ্রামিন। তাহলে এই 3টা থেকে প্রশ্ন আসে টিসিএ থেকে, কি আসে কোনটা থেকে কি, মানে সবচেয়ে কমনলি আমরা ইউজ করি কি, লো ডোজ এমিট্রিপটাইলিন, এইটা ইউজ করি। আবার ওভারডোজ কোনটার সবচেয়ে বেশি হয়, এমিট্রিপটাইলিনের। প্রশ্ন আসলো কোনটা সবচেয়ে কমন, এমিট্রিপটাইলিন। কোনটার ওভারডোজ বেশি হয় এবং ওভারডোজে ডেঞ্জারাস, ওভারডোজ হয় বেশি কোনটা, এমিট্রিপটাইলিনের সবচেয়ে বেশি হয়। আর যদি বলা হয় ওভারডোজে সবচেয়ে বেশি ডেঞ্জারাস কোনটা, সেটা হলো ডোজোলিপিন। দেখেন, কোনটার সবচেয়ে বেশি ওভারডোজ হয়, এমিট্রিপটাইলিন। ওভারডোজে সবচেয়ে বেশি ডেঞ্জারাস কোনটা, ডোজোলিপিন। ওভারডোজে সবচেয়ে বেশি সেফ কোনটা, সেটা হলো লোফেপ্রামিন। তাহলে এই 3টা কথা কি আপনারা বুঝতে পারছেন? একজন আমাকে এই 3টা শব্দ দিয়ে এই 3টা লাইন বলে শোনান তো দেখে, আমি তাহলে ধরে নিব আপনারা বুঝতে পারছেন। যে কেউ একজন বলেন, দেখবেন এবার গিয়ে এখান থেকে প্রশ্ন চলে আসছে। ওভারডোজ বেশি হয় হলো এমিটিপটাইলিন, আর এমিট্রিপটাইলিন। সবচেয়ে ডেঞ্জারাস হলো ডোসুলাইফিন, আর লোফেরামিন হলো
ওভারডোসে সেফ। সেফ, ভেরি গুড। তাহলে এইটুকু আপনার মনে রাখতে হবে, এই তিনটা লাইন মনে রাখতে হবে। দেখেন, তো এই টাইপের প্রশ্ন কিন্তু খুব সহজে ডেভিডসন থেকে যখন আমরা পড়ি সিনথেসাইজ করতে পারি না, কিন্তু গত দুইবার মানে 2 বছরে 3 সেশন, এই 3 সেশনে আমি দেখেছি যে এই টাইপের প্রশ্ন চলে আসতেছে, যেগুলো এমআরসিপি তে খুব হট টপিক, সেই টপিক থেকে প্রশ্ন চলে আসে। তো এই টপিকটা হলো খুবই হট টপিক, দেখবেন এখান থেকে আপনাদের প্রশ্ন চলে আসছে। ইনশাল্লাহ আপনারা যারা আজকে ক্লাসে আছেন এখান থেকে সবাই এই প্রশ্ন আসলে আনসার পারবেন আশা করি। তো এরপর যদি আমরা চিন্তা করি, দেখি এখান থেকে প্রশ্ন আসে। দেখেন, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, তো ডায়াগনোসিস চেয়েছে। তো এখানে শব্দগুলো দেখে, যেমন আমি যদি শব্দগুলো দেখি, ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেসিভ এপিসোড, ওসিডি, সোমাটাইজেশন ডিসঅর্ডার, এগুলো দেখে এতগুলো অপশন থাকলে বেশিরভাগ ক্ষেত্রে আমার মাথায় আসে মেডিকেলি আনএক্সপ্লেইনড সিমটম। এমইউএস থেকে প্রশ্ন আসছে, এটা আমার মনে হচ্ছে। তো এটা তো আমি জানি, কিন্তু এটা দেখলে যদি আমি অপশনগুলো দেখতাম তখন আমার কাছে এটাই মনে হইতো। এবং দেখেন, এই টাইপের প্রশ্ন যদি হয় যে অনেক কিছু আছে কিন্তু স্পেসিফিক কিছু না, অর্গানিক কিছু নাই, তখন সেটাই মেডিকেলি আনএক্সপ্লেইন। তো এটা নিয়ে আমার শুধু এটার উপর একটা ভিডিও আছে, যেটা ফ্রি ভিডিও, আপনারা পেজে দেখে নিতে পারেন, দেখে নেবেন। কিন্তু আমি আপনাদেরকে এক্সপ্লেইন করি, এখানে আপনি কি মাথায় রাখবেন। এই প্রশ্নটা আমি পড়বো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। A 27-year-old woman complained of palpitation, breathlessness, chest pain radiating to the left arm. These symptoms had developed 6 weeks previously after she had witnessed her father dying from a myocardial infarction. In the past 10 years, she had been investigated for abdominal pain, headache, joint pain, dyspareunia without serious cause being found for this symptom. দেখেন, অনেক সিমটমস তার, কিন্তু কোনো ডায়াগনোসিস নাই, কোনো অর্গানিক কজ পাওয়া যায় নাই, এবং সিমটমস গুলা ইরিলিভেন্ট একটার সাথে আরেকটা। এরকম যদি হয় সেটা হলো সোমাটাইজেশন। দেখেন, যেটার অর্গানিক কজ পাওয়া যাচ্ছে না, মেডিকেলি আনএক্সপ্লেইন সিমটম, যেটার অর্গানিক কজ পাওয়া যাচ্ছে না, সোমাটোফর্ম ডিসঅর্ডার আমরা যেখানে বলি। দেখেন, এখানে দুইটা জিনিস মনে রাখবেন। একটা হলো, যদি সিমটম থাকে, মানে অনেক সিমটম কিন্তু কোনো ডায়াগনোসিস নাই, এরকম সিমটম বললে সেটার ডায়াগনোসিস হলো সোমাটাইজেশন ডিসঅর্ডার। কিন্তু একজন আইসা বললো আপনাকে যে তার ডিজিজ আছে, যদি বলে ডিজিজ আছে, বেশিরভাগ ক্ষেত্রে বলে ক্যান্সার, যে একজনের ক্যান্সার, যে আমার স্টমাক ক্যান্সার, বাউল ক্যান্সার, আমার ব্লাডার ক্যান্সার, লাং ক্যান্সার, ব্রেন ক্যান্সার, এরকম যদি বলে ক্যান্সার আছে একজনের কিন্তু আসলে তার ক্যান্সার নাই, এরকম ডায়াগনোসিস নিয়ে যদি কেউ আসে কিন্তু তার সেই ডায়াগনোসিসটা নাই, সেটাকে বলে আমরা হাইপোকন্ড্রিয়াক। কি বলি? হাইপোকন্ড্রিয়াক, হাইপোকন্ড্রিয়াক ডিসঅর্ডার। দেখেন, হাইপোকন্ড্রিয়াকের সিটা বড় হাতের দিয়ে রাখবেন, যে সি ফর ক্যান্সার, এই এস ফর সিমটম, এস ফর সোমাটাইজেশন, হাইপোকন্ড্রিয়াকের সি ফর ক্যান্সার, সি ফর হাইপোকন্ড্রিয়াক, এটা মনে রাখবেন। এবং এটা হলো ডিজিজ। ডিজিজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার নিয়ে আসে। যদি একজনের, যে আপনি অর্গানিক কোনো কজ পাচ্ছেন না, সে বিভিন্ন ডায়াগনোসিস নিয়ে বারবার আসতেছে, অনেক জায়গায় ঘুরে আসছে, তার সে নিজে ডায়াগনোসিস বলে কিন্তু সেটা তার কাগজপত্র সাপোর্ট করে না, সেটাকে আমরা কি বলবো বলেন? যদি কেউ ডিজিজ বলে, বলে তার ক্যান্সার আছে, ক্যান্সার আছে, তাহলে আমরা বলবো হাইপোকন্ড্রিয়া। আর যদি বিভিন্ন সিমটম বলে তখন সেটা হলো সোমাটাইজেশন ডিসঅর্ডার। এইটুকুকে আমরা ভালোভাবে মনে রাখবো, এখান থেকে প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রে, সোমাটাইজেশন এবং হাইপোকন্ড্রিয়াকে এটা থেকে মনে রাখবেন। আপনি এখানে শুধুমাত্র এটা মনে রাখলে হবে, দেখবেন অনেক সিমটম, দেখেন এখানে অনেক সিমটম, হাজার হাজার সিমটম, কিন্তু এখানে কি নাই? কোনো ডায়াগনোসিস বলা নাই, এটা হলো সোমাটাইজেশন। যদি এখানে বলতো যে তার একটা ব্রেন টিউমার অথবা লাং ক্যান্সার, এরকম বলা থাকলে যখন দেখবেন যে ক্যান্সার, আসলে তার ক্যান্সার নাই কিন্তু সে ক্যান্সার বলতেছে, বিভিন্ন জায়গায় বলতেছে আমার তো লাং ক্যান্সার হয়েছে, তো তখন সেটাকে বলবেন হাইপোকন্ড্রিয়া। এরপর এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, বারবার প্রশ্ন আসে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। তো এখানে অপশনগুলো দেখে মনে হয় যে পোস্টপার্টাম যে ডিসঅর্ডার সেগুলো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। তো এই সিনারিওটা আমরা পড়ি, 40-year-old woman is referred with symptoms of mood change 1 week after the birth of her baby. She is very tearful and crying, does not want the child, and tells that it is dying. She has some auditory hallucination and visual hallucination, with the auditory hallucination instructing her to harm herself. দেখেন, এই পোস্টপার্টাম ডিসঅর্ডার গুলো আমরা টাইমিং দিয়েও করতে পারি, কিন্তু টাইমিং দিয়ে খুব বেশি কনভিনিয়েন্ট না। আপনি মনে রাখবেন, যদি পোস্টপার্টাম ডিসঅর্ডারে বলে যে সে সেলফ হার্ম করে বা বাচ্চাকে মেরে ফেলতে চায়, এরকম বললে এটা ইমার্জেন্সি।
এটা ইমার্জেন্সি মানে এটা হলো সাইকোসিস। সাইকোসিস, পোস্টপার্টাম সাইকোসিসটা ইমার্জেন্সি এবং এটাকে হসপিটালাইজেশন দরকার হবে, বাকিগুলোকে দরকার হবে না। যদি সেলফ হার্ম করে এবং বাচ্চাকে মেরে ফেলতে চায়, এরকম হলে সেটা সাইকোসিস। আর যদি লো মুড, কন্টিনিউয়াস লো মুড নিয়ে থাকে, সেটা ডিপ্রেশন। আর যদি শুধু টিয়ারফুলনেস বলে, সেটা হলো পোস্টপার্টাম ব্লু, যেটা খুবই কম সময়ে পোস্টপার্টাম ব্লু বা বেবি ব্লু বলা হয়। খুবই কম দিন, কয়েকদিন, এটা সপ্তাহ পর্যন্ত যায় না, কয়েকদিন, 2 থেকে 5 দিন, 1 থেকে 4 দিন, বিভিন্ন সময় বলা হয়। তো এইভাবে এটাকে আপনি পার্থক্য করবেন। মনে রাখবেন, যদি এরকম মনে হয় যে যেটাকে আপনাকে হসপিটালাইজেশন লাগবে, সেটাই সাইকোসিস, সেলফ হার্ম এবং বাচ্চাকে মেরে ফেলতে চাইবে। আর যদি শুধুমাত্র কন্টিনিউয়াস লো মুড থাকে এবং এটা লং টার্ম হয়, মানে সপ্তাহ পার হয়ে গেছে, উইকস টু মান্থ এরকম হয়, পারসিস্টেন্ট লো মুড এবং প্রিভিয়াস তার হিস্ট্রি আছে, তখন সেটা পোস্টপার্টাম ডিপ্রেশন। আর যেটা বেবি ব্লু অথবা পোস্টপার্টাম ব্লু, সেটা হলো 1 সপ্তাহেরও কম সময় থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেখানে শুধুমাত্র টিয়ারফুলনেস। এরপর আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারটা দেখবো। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসে। অনেক সময় এটা নেগলেক্টেড হয়, দেখা যায় যে মনে থাকে না বা পরীক্ষায় আসে প্রশ্নটা আনসার করা হয় না। তো এখানে যদি আমি চিন্তা করি, সিয়ার থেকে অনেক প্রশ্ন আসে। সিয়ার থেকে বেশিরভাগ ক্ষেত্রে সিয়াদের ডায়াগনোসিস থেকে প্রশ্ন আসে। এটা মনে রাখতে হবে, হাইপোনেট্রিমিয়া, হাইপারকেলিমিয়া, এখান থেকে প্রশ্ন আসে। হাইপারকেলিমিয়ার ম্যানেজমেন্টে প্রথমে কি দিব, এইটা পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই কমন প্রশ্ন দেখা যায়। এরপর হাইপোম্যাগনেসিমিয়া, এইটা এখন মানে খুবই পছন্দের স্যারদের। এই এই প্রশ্নটা দেয় কিভাবে, হাইপোম্যাগনেসিমিয়াটা আমি একটু বলে দিই এখানে এই জন্যই, কারণ এটা আমি দেখেছি যে আমাদের মেডিকেল হায়ার স্টাডি যে অ্যাপে প্রশ্নগুলো দেয়া, হাইপোম্যাগনেসিমিয়ার প্রশ্ন, সেটা অনেক বেশি মানুষ ভুল করেছে। প্রিভিয়াস প্রশ্নটা যদি আমি অ্যানালাইসিস করি, অনেক বেশি মানুষ এটাকে ভুল করেছে। তো এটা ভুল করেছে কেন, আমার মনে হয় যে এটা সম্পর্কে আমরা কি রাখি না, মানে প্রায়োরিটিতে রাখি না। এটা কখন আপনি মনে করবেন, মনে করেন যে একজনের হাইপারকেলিমিয়া আছে, তাকে, একজনের হাইপোক্যালিমিয়া হাইপোক্যালিমিয়া আছে, তাকে আপনি কারেকশন করতেছেন কিন্তু ভালো হচ্ছে না। একজনের হাইপোক্যালসিমিয়া আছে, তো ক্যালসিয়াম কারেকশন করতেছেন কিন্তু তার ভালো হচ্ছে না। তো এই দুইটা হইলেই আপনি মনে করবেন ভালো হচ্ছে না, মানে ভেতরে অন্য কিছু আছে। তাহলে তাকে কি করতে হবে, ম্যাগনেসিয়াম কারেকশন করতে হবে। এইটা মাথায় রাখবেন যে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের অ্যাবনর্মালিটি, আপনি এই অ্যাবনর্মালিটিটা কারেকশন করার পরেও এটা ভালো হচ্ছে না, তার মানে আন্ডারলাইং অন্য কিছু সাথে আছে। তো এরকম সিনারিও থাকলেই, আপনি যদি বলে যে আপনি এই দিলেন ক্যালসিয়াম কারেকশন করলেন, কিন্তু পেশেন্টের কি নাই, কোনো ইমপ্রুভমেন্ট নাই, তারপরও রিপিটেডলি হচ্ছে, তখন নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হলো ওই ওষুধ রিপিট করে না, মনে করতে ওইখানে প্রশ্নটা থাকে এরকম, নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপে বলতে হবে হাইপোম্যাগনেসিমিয়া এক্সক্লুড করতে হবে, অথবা ওইখানে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে। এটা আপনি মনে রাখবেন। তো এখান থেকে প্রশ্ন আসে। ও এরপরে ডিসলিপিডিমিয়া থেকে প্রশ্ন আসে, ডিসলিপিডিমিয়ার যে ড্রাগ গুলো, ড্রাগের যে বক্সটা আছে ডেভিডসনের, সেটা থেকে ভালো করে মনে রাখবেন এবং পারতে হবে। এবং এখানে আমি দেখলাম যে এখানে ফলো আপ দেখা হবে, যেটা মনিটরিং দেখা হবে, সেইখান থেকে প্রশ্ন বেশি ভুল করা হচ্ছে এখন। তো এখানে কতদিন পর আপনি স্টেটিন দিলে কতদিন পর ফলো আপ করবেন, আর ফেনোফাইব্রেট দিলে কতদিন পর, যদি ফাইব্রেট দেন কতদিন পর করবেন, এটা আপনার মাথায় রাখতে হবে। এবং ফলো আপে, যেমন ফলো আপে কি দেখা হবে, মনে করেন যে ফলো আপে কোনো কমপ্লেন নাই, তখন কিন্তু আপনার ক্রিয়েটিন কাইনেজ দেখার দরকার নাই, লিভার ফাংশন দেখার দরকার নাই, যদি রিলেভেন্ট কমপ্লেন না থাকে। তো এখানে ফলো আপে কি কি দেখবো, এরকম যদি দেয় সেটা দেখে নেবেন। তো আপনি ফলো আপের প্যারাটা পড়ে নিলে এখান থেকে প্রশ্নটা পারবেন। তো এখানে আমরা প্রশ্ন দেখি কয়েকটা, যদি স্যাম্পল কোয়েশ্চেন দেখি, হোয়াট মে বি দ্য কজ অফ হিজ ডিসওরিয়েন্টেশন। তো এইখানে আমরা প্রশ্নটা দেখি, 45-year-old smoker with history of cough and hemoptysis suddenly developed disorientation, প্লাজমা সোডিয়াম কম। তো এটা হাইপোনেট্রিমিয়া। হাইপোনেট্রিমিয়া, দেখেন, হাইপোনেট্রিমিয়া, হাইপোনেট্রিমিয়া, তো এইখানে সাথে যদি দেখেন ব্রেন অথবা লাং প্যাথোলজি, বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা যদি অ্যাসোসিয়েটেড থাকে, আপনি মনে রাখবেন, অথবা কখনো কখনো কিছু ড্রাগ, বেশিরভাগ ক্ষেত্রেই মানে সিএনএস ড্রাগ যেগুলো, সেগুলো, এই তিনটার কোনোটা যদি হাইপোনেট্রিমিয়ার সাথে থাকে, তখন মনে রাখবেন সেটা কি, সিয়াদ। এটা হলো আপনার ডায়াগনস্টিক ক্লু।
আপনার বললো একটা লাং ক্যান্সার অথবা একটা সিএনএস ডিজিজ অথবা একটা ড্রাগ পাচ্ছে, তার কি হচ্ছে হাইপোনেট্রিমিয়া, তখন আপনার ডায়াগনোসিস বলতে হবে সিয়াদ। এবং সিয়াদ যদি আপনার বলা থাকে, ট্রিটমেন্ট বললে সবার আগে আপনি মনে রাখবেন ফ্লুইড রেস্ট্রিকশন হলো 1 নাম্বার ট্রিটমেন্ট। যে ট্রিটমেন্ট কি, প্রথম হলো ফ্লুইড রেস্ট্রিকশন। সবগুলোতে আমরা সাপ্লিমেন্টেশন বা কিছু দেই, কিন্তু এখানে ফ্লুইড রেস্ট্রিকশন হলো 1 নাম্বার ট্রিটমেন্ট। অন্যান্য হাইপোনেট্রিমিয়ার সাথে পার্থক্য এখানে এইটাই, যে সবার আগে কি করতে হবে, ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে। তাহলে এটা আপনার মনে রাখতে হবে। এর পরের প্রশ্ন যদি দেখি যে হুইচ অফ দ্য ফলোইং ড্রাগস মে বি প্রবেবল ড্রাগ, মানে একটা ড্রাগ কোনো একটা অপকর্ম করেছে, সেই অপকর্মটা কোন ড্রাগ করেছে। তো অপকর্মটা কি আমরা যদি দেখি, সেরাম পটাশিয়াম লেভেল ইজ ফাউন্ড স্লাইটলি এলিভেটেড, মানে পটাশিয়াম বাড়িয়ে দিয়েছে। তো হাইপারক্যালেমিয়া কোন ড্রাগ গুলো করে এটা মনে রাখতে হবে। এটা হলো ড্রাগের সাইড ইফেক্ট যদি পড়েন, হাইপারক্যালেমিয়া কারা করে এটা আপনার মনে রাখতে হবে, এটা বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। তো এইটা মনে রাখবেন আপনি, যে আমরা কোন ড্রাগ গুলো, যেমন এসি ইনহিবিটর, এআরবি, এগুলো হাইপারক্যালেমিয়া করে, এটা আমরা সবাই জানি, কিন্তু মাথায় রাখতে হবে। তারপর এইটার পর যদি আমরা চিন্তা করি ডায়ুরেটিক, ডায়ুরেটিক কোনটা, পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক, যেটা স্পাইরোনোলেকটন যদি বলেন, সেটা কি করে আপনার হাইপারক্যালেমিয়া করে। এরপর অ্যানেসাইড করে, অ্যানেসাইডস কিন্তু হাইপারক্যালেমিয়া করে। এর বাইরে আপনার মনে রাখতে হবে বিটা ব্লকার, বিটা ব্লকার হাইপারক্যালেমিয়া করে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এরপরের প্রশ্নটা যদি দেখি, এটা খুবই ইজি প্রশ্ন, হোয়াট শুড বি দ্য ফার্স্ট স্টেপ অফ ম্যানেজমেন্ট। তো এখানে বলা যে সেরাম পটাশিয়াম লেভেল 6.7 উপরে, এটা হাইপারক্যালিমিয়ার ফিচার দেয়া। হাইপারক্যালিমিয়াতে আমরা সবার আগে কি দিব, ক্যালসিয়াম গ্লুকোনেট দিব। কেন ক্যালসিয়াম গ্লুকোনেট দিব সবার আগে বলেন তো? মেমব্রেনকে স্টেবিলাইজ করার জন্য। ইয়েস, ভেরি গুড। সবার আগে মেমব্রেন স্টেবিলাইজ করতে হবে। যদি না করেন, আপনি যতভাবেই আপনি হাইপারক্যালিমিয়া ম্যানেজ করার চেষ্টা করেন, এইটা কাজ হবে না। সবার আগে আপনার মেমব্রেনকে স্টেবিলাইজ করতে হবে, এইটা ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্ন যেটা দেখেন, এই প্রশ্নটা একটু কঠিন, কিন্তু আমি দেখেছি, মানে এই প্রশ্নটা না, এই প্রশ্নটা সহজ, এরপরে একটা কঠিন প্রশ্ন আছে। এই প্রশ্নটা একদমই সহজ, একদম বেসিক থেকে আসা। হোয়াট ইজ দ্য ডোমিনেন্ট ইন্ট্রাসেলুলার আয়ন দ্যাট মে বি ইনঅ্যাকুরেটলি রিপোর্টেড ইন দিস সিচুয়েশন। দেখেন, এটা আমরা সবাই জানি, যে একজনের ব্লাড টেস্ট করা হয়েছে, তো তখন ওই রেজাল্টে ইনএকুরেট আসবে, একটা হিমোলাইসিস হয়েছে রোগীর, কি হিমোলাইসিস হওয়ার কারণে কোন রিপোর্টটা ইনএকুরেট আসবে। হিমোলাইসিস হলে ভিতর থেকে কি বের হয়ে আসে বলেন তো? সেলের ভিতরে কি পটাশিয়াম। থাকে? পটাশিয়াম। পটাশিয়াম থাকে। পটাশিয়াম থাকে, তাহলে পটাশিয়াম বের হয়ে আসবে। তো এখানে পটাশিয়াম বের হয়ে আসছে, তো হাইপারক্যালিমিয়া পাওয়া যায়। যদি হিমোলাইসিস হয় ব্লাড, তখন হাইপারক্যালিমিয়া। এরকম অনেক রিপোর্ট আপনি যখন প্র্যাকটিক্যালি ওয়ার্ডে রুগী দেখবেন, তখন দেখবেন যে অনেক রুগী, মানে 6, 7, 8, আমি 11 পর্যন্ত দেখেছি, একজন 11 পটাশিয়াম নিয়ে বসে আছে। 11 পটাশিয়াম দেখে তো মাথা গরম, 11 পটাশিয়াম কি হবে। দৌড়ে রুগীর কাছে গিয়ে দেখি রুগী বসে বসে আবার কলা খাচ্ছে। তো বসে বসে খাচ্ছে, কলা খাচ্ছে, তখন আমার মনে হলো এটা তো কিছুই না, বসে বসে কলা খাচ্ছে 11, এটা কোনো ব্যাপার হলো নাকি। পরে রিপোর্ট আবার রিভিউ করে দেখি যে না, নর্মাল। তো এরকমটা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এরকম যদি হেমোলাইসিস হয় ইনএকুরেট বেনিপাংচারের কারণে, তখন কি হয়, হাইপারক্যালিমিয়া হতে পারে। তো এই প্রশ্নটা যেটা, দা আপনি ইন দ্য ম্যানেজমেন্ট অফ হাইপোফসফেটিমিয়া, ফসফেট কম, তো সেখানে আপনি কি করলেন, সোডিয়াম ফসফেট দিলেন, তখন কি হওয়ার রিস্ক বেশি। দেখেন, এই প্রশ্নটা খুব কঠিন না, কিন্তু এই প্রশ্নটা অনেক বেশি ভুল করেছে, এই জন্য আমি এটা দিলাম। সেটা হলো হাইপোক্যালসিমিয়া। দেখেন, আমরা যখন সিকেডি পড়ি, তখন দেখি ক্যালসিয়াম আর ফসফেট উল্টা দিকে, ক্যালসিয়াম একদিকে, ফসফেট অন্যদিকে যায়। তো এখানে দেখেন, আপনি ফসফেট কম, এই জন্য ফসফেট বেশি দিচ্ছেন। তো ফসফেট বেশি দিলে কোনটা উল্টা দিকে যাবে বলেন তো? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। তো তাহলে হাইপোফসফেটিমিয়াতে আপনি ফসফেট দিচ্ছেন বেশি বেশি, তো বেশি দেওয়ার পরে কি হবে, এখানে হাইপোক্যালসিমিয়া হবে। এখানে সমস্যা হয়েছে কোন যেটা, সেটা হলো মনে করছে সোডিয়াম ফসফেট দেয়া, তাহলে সোডিয়ামের কিছু হবে কিনা, হাইপারনেট্রিমিয়া হবে কিনা, এটাকে অনেক আনসার দিয়েছে। এটা কিন্তু সোডিয়াম ফসফেট দিয়ে সোডিয়াম বাড়বে না, হ্যাঁ। তো এখানে মনে রাখতে হবে হাইপোক্যালসিমিয়া হবে, এইটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। সব বেশিরভাগ মানুষ এটাকে আনসার করে ভুল করেছে, এই জন্য আমি এটাকে দিলাম। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, প্রিভিয়াসলি আসছে। এরপর যদি আমরা দেখি নিউট্রিশন চ্যাপ্টার থেকে, এখানে অ্যাকচুয়ালি ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে প্রশ্ন আসে, বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে প্রশ্ন দিয়ে দেয়।
অ্যাকচুয়ালি আমি একটা প্রশ্ন দিয়েছি স্যাম্পল, ওই টাইপের প্রশ্ন বেশি আসে এখন, কারণ ইদানিং প্রশ্ন একদম স্ট্রেট ফরওয়ার্ড আসতেছে না, এই ডায়াগনোসিসটা ঘুরে প্লাস আশেপাশে ফিচার থেকে আসতেছে। আগে যেমন চলে আসতো এই ভিটামিন ডেফিসিয়েন্সিতে কি আসে কি হয়, এগুলো এখন আর অ্যাকচুয়ালি আসে না বললেই চলে। বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি যেগুলো, সেখান থেকেও প্রশ্ন আসে, বিশেষ করে জিঙ্ক আর সেলেনিয়াম, এই দুটা থেকে বেশি প্রশ্ন আসতেছে। যেমন হাইপোথাইরয়েডিজম দিয়ে দেয়, হাইপোথাইরয়েডিজম কিসে হয়, এরকম হয় আর কি। অবেসিটি থেকেও প্রশ্ন আসে, স্পেশালি এখন তো অবেসিটির জন্য যে ড্রাগ গুলো, সেই ড্রাগ গুলো থেকে প্রশ্ন আসে। এখন যদি দেখি আমি যে প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নটা যদি আপনারা খেয়াল করেন, যে 35-year-old alcoholic man presents with confusion on examination ataxia and ophthalmoplegia, তাহলে এটা তো একটা ট্রায়াড। কিসের ট্রায়াড বলেন তো? Arnix ভার্নিশ encephalopathy. কিসের ট্রায়াড? ভার্নিশ ওয়ার্নিক এনকেফালোপ্যাথি। ইয়েস, ভেরি গুড। তো তাহলে সেটা কিসের জন্য হচ্ছে? থায়ামিন। এখানে মনে রাখবেন এই যে অ্যালকোহলের সাথে কিন্তু রিলেটেড আছে, অ্যালকোহলিক্সদের বেশি হয় থায়ামিন ডেফিসিয়েন্সি। তো এখন ওয়ার্নিকস এনকেফালোপ্যাথি একটা, এর সাথে কর্সাকফ সাইকোসিস আছে। তো কর্সাকফ সাইকোসিস কখন বলবো বলেন তো? কর্সাকফের সাথে এর পার্থক্য কনফাবুলেশন কি? থাকবে। Confabulation. যদি থাকে তাহলে আমরা কি করব, সেটাকে কর্সাকফ সাইকোসিস বলবো। এখানে কোনটা একিউট কোনটা ক্রনিক বলেন তো? ক্রনিক হচ্ছে Arnix কর্সাকফ। acute, Korsakoff chronic. ইয়া, কর্সাকফটা হলো ক্রনিক, এবং কর্সাকফটা অনেক ক্ষেত্রে ইরিভার্সিবল, কিন্তু ভার্নিক্স যেটা, এটা হলো অনেক ক্ষেত্রে রিভার্সিবল। এরপর দেখেন পয়জনিং, খুবই ইম্পর্টেন্ট টপিক। পয়জনিং থেকে প্রশ্ন আসে খুব ফ্রিকুয়েন্টলি, এবং এখান থেকে ওপিসি থেকে সহজ প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্নেক বাইট থেকে প্রশ্ন আসে আবার। আর এগুলো থেকে প্রত্যেকটা থেকে ইম্পর্টেন্ট, যেমন প্যারাসিটামল, টিসিএ, তারপর হলো আপনার নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, সেরাটোনিন সিনড্রোম, এই দুটার মধ্যে থেকে প্রশ্ন ইদানিং আসতেছে ইম্পর্টেন্ট। আর অ্যান্টিডোট গুলো, স্পেসিফিক অ্যান্টিডোট, সেখান থেকে প্রশ্ন আসে। তো এখানে যদি আমি স্যাম্পল কোয়েশ্চেন দেখি, এখানে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিব। যেমন এটা যদি দেখি 20-year-old, এখানে প্রশ্নের লাস্ট আমরা সিকোয়েন্স অনুযায়ী পড়ি, হুইচ অফ দ্য ফলোইং ট্রিটমেন্ট অপশন ইজ লাইফ সেভিং ফর হার। তো এটা আগে আমাদের ডায়াগনোসিস বুঝতে হবে, তারপর এটা আমরা দেখব। দেখেন 20-year-old গার্ল হ্যাজ বিন ব্রট টু দ্য হসপিটাল with injection of liquid insecticide. She has problems of vomiting, huge salivation and breathlessness. On examination, BP found low. There is crepitation throughout the lung. তো এটা বোঝা যাচ্ছে যে এটা ওপিসি পয়জনিং। তো আপনারা কেউ আমাকে বলেন তো, মানে আপনার এখানে ইনসেক্টিসাইড শব্দটা বলা থাকলো না, যে একটা পয়জন নিয়ে এসে তার বাসায় ছিল, এটা ইনজেকশন হয়েছে। তো কখন আমরা এটাকে প্যারাকুয়েট বলতাম? কারণ প্যারাকুয়েটটা এখন ফ্রিকুয়েন্টলি আসতেছে, কোন ফিচার থাকলে প্যারাকুয়েট বলতাম বলেন? হার্বিসাইড। হার্বিসাইড বলে নাই, আমি বললাম যে ইনসেক্টিসাইড না Oral হার্বিসাইড। ulcer. ইয়েস, ভেরি গুড, ওরাল আলসার। ওইটা তো হার্বিসাইড শব্দটা থাকলেই প্যারাকুয়েট। আর যদি না বলে ওরাল আলসারের কথাটা বলে মেনশন করে, তখন আপনি মনে করবেন এটা ডায়াগনোসিস হবে প্যারাকুয়েট পয়জনিং। এটা খুবই ইম্পর্টেন্ট। এখন প্যারাকুয়েট হলো সবচেয়ে বেশি হট টপিক বিসিপিএস এ, কারণ প্যারাকুয়েট নিয়ে অনেক বেশি থিসিস তারা অ্যাপ্রুভ করতেছে। এবং যদি প্রশ্নগুলো, যেমন মিড টার্মের প্রশ্ন, এফসিপিএস ফাইনাল পার্টির প্রশ্ন, ওইখানে প্যারাকুয়েট ফ্রিকুয়েন্টলি আসতেছে, তার মানে বিসিবিএস এর স্যারদের এই প্রশ্নের প্রতি ফ্যাসিনেশন আছে। যেহেতু আমরা পার্ট ওয়ান এর প্রশ্ন ডিরেক্টলি পাই না, কিন্তু অন্য প্রশ্নগুলো কিন্তু ডিরেক্টলি পাওয়া যায় মিড টার্ম অথবা ফাইনাল যদি বলি, তো সেখানে কি ফ্রিকুয়েন্টলি এটা আসতেছে, তার মানে স্যারদের মাথায় এটা বারবার খেলে। আপনারা মনে রাখবেন যে যদি হার্বিসাইড শব্দটা বলা থাকে অথবা না বলা থাকলেও আপনার পয়জনিং এর ফিচারের সাথে ওরাল আলসারটাকে মেনশন করে দেয়, তখন সেটার আনসার হবে অ্যাট্রোপিন। তো এইরকম আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং স্যারদের খুব পছন্দের প্রশ্ন আমি আপনাদেরকে বলি, আপনারাই আনসার দিবেন। যে একজন রাতে পার্টি করে আসছে, আসার পর তার কিছু নিউরোলজিক্যাল ফিচার দিল আপনাকে, কিছু অপথ্যালমোলজিক্যাল ফিচার দিল, এগুলো হলো, তখন এখানে আসলে আপনি কি পয়জনিং সাসপেক্ট করবেন? মিথানল। আচ্ছা, মিথানল আর ইথিলিন গ্লাইকল, দুইটা জিনিস আছে, দুইটাই হতে পারে। এই দুইটাকে পার্থক্য করবেন কিভাবে? ওই প্রশ্ন একদম অনেক, যেমন ইথিলিন ভাই গ্লাইকল। মিথানল পয়জনিং এ আইএফএসআর গুলো বেশি। অপথ্যালমোলজিক্যাল একটা ফিচার থাকবে মিথানল পয়জনিং এ। মিথানল পয়জনিং এ হ্যাঁ আর হ্যাঁ, ইথানলে স্টোনের ফিচার থাকবে, কিসের? রেনাল স্টোন। রেনালস্টোন তো পরে হবে, একিউট আসছে, তখন কি হবে? আই ফিচারের পার্থক্য কি বলেন তো? ব্লাইন্ডনেস হবে মিথানল পয়জনিং এ।
ইয়েস, ভেরি গুড। দেখেন, আই ফিচারে বললো যে ডিপ্লোপিয়া বা অপথ্যালমোপ্লেজিয়া এইটা বলা, তখন কিন্তু ইথিলিন গ্লাইকল। যদি বলে দেয় ব্লাইন্ডনেস, মানে কমপ্লিট ব্লাইন্ডনেস শব্দটা উল্লেখ থাকলেই সেটার আনসার হবে মিথানল। ভেরি গুড, খুব ভালো পারছেন। তো এই দুইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এই প্যারাকুয়েট ওপিসের পার্থক্যটা, মিথানল আর ইথিলিন গ্লাইকল, এই দুইটার পার্থক্যটা আপনার সিনারিও থেকে বুঝতে হবে, এবং সিনারিওতে এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। ওরাল আলসার আছে কিনা, আর সেখানে হলো ব্লাইন্ডনেস বলা নাকি শুধু অন্য অপথ্যালমোলজিক্যাল ফিচার। আমাদের দেখে মনে হয় বারবার যে অপথ্যালমোলজিক্যাল ফিচার থাকলেই, এরকম না। অপথ্যালমোলজিক্যাল ফিচারে যদি ব্লাইন্ডনেস বলা থাকে মানে কমপ্লিট ব্লাইন্ডনেস তখন এক, আর যদি না বলা থাকে তখন ভিন্ন। এটা মনে রাখতে হবে। আর এইটা টিপিক্যাল প্রশ্ন, এটা নিয়ে বেশি আলোচনা করলাম না। এটা হলো অ্যান্টিডট নিয়ে, মানে তাকে হাইড্রোক্সিকোবালামিন এন্ড ডাইকোবাল ইরিটেট দেওয়া হয়েছে, তার মানে সে সায়ানাইড পয়জনিং। মানে এটা হলো ওই যে বক্সটা আছে অ্যান্টিডটের, সেই বক্স থেকে। এটা নিয়ে আলোচনা করলাম না। এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করা যায়, যে কোন স্ন্যাক, এখানে এটা আপনারা পারেন কিনা, কেমন পারেন স্ন্যাক বাইট নিয়ে। হুইচ অফ দ্য ফলোইং স্ন্যাক ইজ মোস্ট লাইকলি টু কজ দিস। একটা পয়জনাস স্ন্যাক ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, ফিল্ডে কাজ করতেছে, এক্সামিনেশনে ফ্লাসিড প্যারালাইসিস, ডার্ক ইউরিন, কিন্তু লোকাল ফিচার নাই, তখন সেটা কি? ক্রেট। এটা বুঝছেন কিনা আপনারা বলেন তো? এটা বুঝছেন আপনারা? হ্যাঁ, তিনটা একটু কনফিউজ হয়ে যায়। ক্রেট ওই যে খুব ফ্লাসিড প্যারালাইসিস, আচ্ছা আচ্ছা, এটা লোকাল আপনাকে আমি, লোকাল শুনেন, এটার কম আপনার, থাকবে। হ্যাঁ এটার আপনার অনেক রকমের সিনথেসিস অ্যানালাইসিস আছে। আমি আপনাদেরকে একটু সহজে বলে দিই, যেইটুকু মিনিমাম আপনাদের পারতে হবে, হ্যাঁ, ভালো করে মনে রাখবেন। তো এটা অ্যাকচুয়ালি এটার জন্য সবচেয়ে ভালো সোর্স হলো ন্যাশনাল গাইডলাইনে একটা সিনড্রোম আছে, স্নেক বাইট যে সিনড্রোম, যেটা সিনড্রোম 1 2 3 4 5 এভাবে লেখা আছে, সেখান থেকে দেখতে পারেন। তারপর আমি আপনাকে যতটুকু বলে দেবো এটুকুতে আশা করি অনেকটুকু আপনার হবে। আপনি সবার আগে দেখবেন লোকাল এনভেনোমেশন আছে কিনা। টিপিক্যালি সবকিছুরই অ্যাটিপিক্যাল আছে, ওই সিনড্রোমের বক্সেও অ্যাটিপিক্যাল বলা আছে। আমি আপনাকে টিপিক্যালটা বলি, প্রশ্নে যেরকম দিবে। টিপিক্যালি যদি লোকাল এনভেনোমেশন থাকে আর না থাকে, এখানে আমরা কিছু পার্থক্য করতে পারি। এখানে যেমন লোকাল এনভেনোমেশন নাই অথবা মিনিমাল এরকম যদি বলা থাকে, তখন আমাদের ক্ষেত্রে মাথায় থাকবে দুইটা স্নেক। লোকাল এনভেনোমেশন নাই এরকম হইলে আইদার ক্রেট অথবা সি স্নেক। তো এই দুটাকে পার্থক্য করব কিভাবে, যে এটা স্থলে কামড়াইছে, এটা সমুদ্রে কামড়াইছে, এটা তো সহজ কথা। কিন্তু দুইটারই ফিচার অ্যাকচুয়ালি প্রায় একই রকম থাকে। কিরকম থাকে? ফ্লাসিড প্যারালাইসিস, বাইলেটারাল টোসিস, অপথ্যালমোপ্লেজিয়া গুলো থাকে, যে ফ্লাসিড প্যারালাইসিস আপনার থাকে। বুঝছেন, যে কোনো লোকাল এনভেনোমেশন নাই কিন্তু কি ফ্লাসিড প্যারালাইসিস আছে। এরপরে এগুলোর সাথে অনেক সময় ডার্ক ইউরিন এটা বলে দেয়, মায়োগ্লোবিন ইউরিয়া বলে দেয় যে ডার্ক ইউরিন থাকে। তারপরও এটাকে আমরা কি মনে করব? লোকাল এনভেনোমেশন নাই, এটা ক্রেট অথবা সি স্ন্যাক। যদি ফ্লাসিড প্যারালাইসিস প্লাস মাইনাস ডার্ক ইউরিন বলা থাকে, তখন আমরা চিন্তা করবো এই দুটার মধ্যে একটা হবে, যে ক্রেট অথবা সি স্ন্যাক। যদি দেখি যে কি আপনার স্থলে কামড়াইছে, মাঠে কাজ করতেছে, বাসায় কামড়াইছে, কেউ টের পায়নি, তখন সেটা ক্রেট। বুঝছেন? আর সি স্ন্যাক হলো সমুদ্রে কামড়াইছে। এখন একটা প্রশ্ন আসছে, গতবার না এর আগের বার একটা মিড টার্মের প্রশ্ন আসছে, এটা অনেকে ভুল করছিল, ওইটা থেকে আপনাদের বলে দেই মনে রাখার জন্য। সেটা হলো যে একজনকে বলা, একজনের বাড়ি কক্সবাজার। তো কক্সবাজার সে তার জমিতে কাজ করতেছিল, এর মধ্যে তাকে একটা স্নেক বাইট হয়েছে। স্নেক বাইট হওয়ার পর সে ফ্লাসিড প্যারালাইসিস এবং ডার্ক ইউরিন নিয়ে প্রেজেন্ট করছে। এটা ডায়াগনোসিস কি বলেন? সি স্নেক। স্নেক, ওটা ডায়াগনোসিস ক্রেট। Great. বুঝছেন? Great. কনফিউশন হলো এখানে, কক্সবাজার বাড়ি তার, এটা তো সমস্যা না, এটা সমুদ্রে কাটতে হবে, মানে সি সাইডে অথবা সে সমুদ্রে গেছে তখন কাটতে হবে। যদি তাকে ল্যান্ডে কাটে, টিপিক্যালি সি স্নেক তো ল্যান্ডে এসে বসে থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, সে তার জমিতে কাজ করতেছে, তখন সেখানে কিন্তু এটার আনসার হবে ক্রেট। বুঝতে পারছেন এটা কনফিউশনটা? জি। তো এইটা নিয়ে অনেক মানে একটা কনফিউশন ছিল। তো তাহলে এটা আপনি মনে রাখবেন, ক্লিয়ার হলো এটা, যে আপনার লোকাল এনভায়রনমেন্টের ফিচার্স নাই, তখন ক্রেট অর সি স্ন্যাক। সি স্ন্যাক মানে সমুদ্রে, আসলেই সমুদ্রে, সমুদ্রে ছাড়া অন্য কিছু না। তো দুইটার ক্ষেত্রেই ফিচার ফ্লাসিড প্যারালাইসিস, ডার্ক ইউরিন থাকতে পারে। তাহলে এটা আমাদের শেষ। এরপর লোকাল এনভায়রনমেন্ট নিয়ে আসছে, তখন আমি চিন্তা করব এখানে আমার দুইটা জিনিস আলাদা করতে হবে।
লোকাল এনভেনমেশন থাকলে আইদার সেটা রাসেলস ভাইপার নাকি কোবরা অথবা কিং কোবরা, এটা আমার দেখতে হবে। কোবরা কিং কোবরা যেটা যদি ফিচার্স বলে, এটা তো ফনা তোলে, দেখতে ফনা তোলে, এবং এইটা ফিচার্স তৈরি করে মেইনলি নিউরোলজিক্যাল ফিচার্স। দেখেন কোবরা এবং কিং কোবরা এরা লোকাল এনভেনমেশন করে, সাথে নিউরোলজিক্যাল ফিচার। কি নিউরোলজিক্যাল ফিচার? সেও করে ফ্লাসিড প্যারালাইসিস। আর রাসেলস ভাইপার যেটা, এটা মেইনলি হেমোটক্সিক, ব্লিডিং ডিস্টারবেন্স নিয়ে আসবে, একেআই নিয়ে আসবে। এটা হলো কোয়াগুলোপ্যাথি ব্লিডিং, মানে ব্লিডিং নিয়ে আসবে, কোয়াগুলোপ্যাথি নিয়ে আসবে, সাথে একেআই নিয়ে আসবে। এইটা হলো এটার প্রেজেন্টেশন। তাহলে আপনারা এটা কি বুঝতে পারছেন কোনটা কি? আশা করি একটু থেকে বুঝতে পারছেন। আমি এখন আপনাকে বলি, একটা প্রশ্ন বলি, দেখি আপনারা এটাকে পারেন কিনা। আপনাকে বললাম যে একটা পেশেন্ট আসছে, তার লোকাল এনভেনমেশন আছে অনেক বেশি, তার একে আছে এবং শক শক নিয়ে প্রেজেন্ট করছে, তাহলে আপনি কি বলবেন? রাসেল ভাইপার রাসেল ভাইপার গুড, ভেরি গুড। এখন আরেকটা প্রশ্ন করি আপনাকে, যে একটু কঠিন প্রশ্ন করি, দেখেন বলতে পারেন কিনা। হ্যাঁ, যে একটা পেশেন্ট আসছে আপনার কাছে, তার লোকাল এনভেনমেশন আছে, সাথে অপথ্যালমোপ্লেজিয়া, বাইলেটারাল টোসিস নিয়ে আসছে, তাহলে কি হবে? কোবরা কিং কোবরা বা কোবরা কোবরা গুড, ভেরি আর কি গুড, ভেরি গুড। আর কঠিন বলে কনফিউজ করলাম, কিন্তু খুব কঠিন না। আশা করি এখন এটা আপনারা পারবেন, এইটুকু আপনারা মনে রাখবেন। এখানে যে ইনশাআল্লাহ। আঁকাচোকা করলাম, এইটুকুকে মনে রাখবেন। আশা করি আপনি, আপনার যদি প্রশ্ন আসে এইটুকু থেকে আসবে, এর বাইরে এখানে অনেক আছে, সিনড্রোমের মধ্যে অনেক কিছু আছে। সেটা অ্যাকচুয়ালি মানে আপনি পাস করার পর যখন আপনি মিড টার্ম টিড টার্ম দেন, তখন ওইটাকে আমি পড়াই, কিন্তু আপনাদের জন্য আশা করি এর বাইরে লাগবে না কোনো কিছুই। ইনশাল্লাহ এখান থেকে আপনি আনসার করতে পারবেন এটাকে কারেক্টলি। এরপর টপিক হলো ইমিউনোলজি। খুবই সুন্দর একটা চ্যাপ্টার, খুবই কম টপিক, কিন্তু এখান থেকে নম্বর থাকে আপনার 2-3 থাকে, সহজে পারবেন। হাইপার সেন্সিটিভিটির আপনি বক্সটা পড়বেন, যে কোনটা কোন টাইপের হাইপার সেন্সিটিভিটি, এখান থেকে প্রশ্ন চলে আসে অনেকবার। অ্যানাফাইলিক্সিস থেকে আপনার পড়তে হবে, অ্যানাফাইলিক্সিস এর ম্যানেজমেন্ট স্পেশালি, যে এখানে কি দিতে হয়। অ্যামাইলোইডোসিস পড়বেন, অ্যামাইলোইডোসিস এর টাইপ কোনটার কি এক্সাম্পল, এটা নিয়ে আমার ক্লাস আছে, ডিরেক্টলি ক্লাসটা দেখে নেবেন। এনজিওডেমা থেকেও ক্লাস আছে, এনজিওডেমা থেকে মনে রাখবেন। এনজিওডেমা থেকে একটা প্রশ্ন করি, আপনার আনসার দেন তো দেখি। যে একটা ছেলে বয়স 22 বছর, তার হঠাৎ করে রেসপিরেটরি ডিস্ট্রেস, কিন্তু তার কোনো আর্টিকেরিয়া নাই, ফেসিয়াল সুয়েলিং আছে, কোনো আর্টিকেরিয়া নাই। তার বাবা মারা যায় 55 ইয়ার্সে, তারও সেম সমস্যা ছিল। তাহলে তার ডায়াগনোসিস কি বলেন তো? হেরিডিটারি এনজিওডেমা হেরিডিটারি এনজিওডেমা। হেরিডিটারি এনজিওডেমার এখন বলেন আমাকে, যে এই ইডেমা বাদ দিয়ে, এনজিওডেমা বাদ দিয়ে সিস্টেমিক একটা ফিচার থাকে, সেই ফিচারটার নাম কি? কমনলি থাকে। ল্যারেঞ্জিয়াল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ইনফেকশনটা বড় কিছু না, অ্যাবডোমিনাল পেইন থাকে। কি থাকে? অ্যাবডোমিনাল পেইন অ্যাবডোমিনাল পেইন থাকে। হেরিডিটারি এনজিওডেমার চিকিৎসা পারেন? C1 ইনহিবিটর কনসেন্ট্রেট হ্যাঁ, স্টেরয়েড C1 ডিপো ইনহিবিটর কনসেন্ট্রেট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট চিকিৎসা এখানে। এখানে অ্যান্টিহিস্টামিনের কোনো রোল আছে? না রোল না। নাই। এখানে একটা স্টেরয়েডের নাম বলে দিন তো, যে স্টেরয়েডটা দেওয়া হয়। অ্যানাবলিক স্টেরয়েড একটা ডানাজল অ্যানাবলিক স্টেরয়েড, ড্যানাজল। ভেরি গুড, ড্যানাজল। ড্যানাজল ড্যানাজল। তো এইটুকু এখান থেকে মনে রাখবেন এইভাবে, যে এনজিওডেমা কোনটা হিস্টামিন মেডিয়েটেড দুইটা, ব্রেডিকাইনিন মেডিয়েটেড দুইটা, এই দুটাকে পার্থক্য করবেন। তারপর কোনটাতে আপনার কি মেডিয়েটেড, কোনটায় কি সমস্যা। যেমন একজন এসি ইনহিবিটর পাচ্ছে, তাহলে তো তারটা জানেনি, তাহলে কি? তো তার নামই তো এটা দিয়ে এসি ইনহিবিটর। ঠিক আছে, তো এসি ইনহিবিটর তো আপনাকে বলে দিবে না, বলবে ক্যাপট্রোপিল পাচ্ছে, তখন তার এনজিওডেমা হচ্ছে ক্যাপট্রোপিল। তো তখন আপনার মাথায় রাখতে হবে যে এরকম এসি ইনহিবিটর রিলেটেড একটা জিনিস আছে, এটা ব্র্যাডিকাইনিন, বলবে এটা কি মেডিয়েটেড, বুঝছেন? বলবে যে ক্যাপট্রোপিল পাচ্ছে, তার এনজিওডেমা হচ্ছে, এনজিওডেমার ফিচার দিয়ে দিবে। এনজিওডেমা বলবে না, ক্যাপট্রোপিল পাচ্ছে, তার এনজিওডেমার ফিচার্স আছে, তখন এটা কি মেডিয়েটেড, তখন বলতে হবে এটা ব্রেডিকাইনিন, সেটা কিন্তু হিস্টামিন মেডিয়েটেড না। এরপর ইমিউন ডেফিসিয়েন্সি থেকে প্রশ্ন আসে, বিভিন্ন রকমের ইমিউন ডেফিসিয়েন্সি থেকে প্রশ্ন আসে, স্পেশালি টি সেল মেডিয়েটেড কোনটা, বি সেল কোনটা, কম্বাইন্ড কোনটা, সেটা থেকে প্রশ্ন আসে। এখন এটা দেখেন, হেরিডিটারি এনজিওডেমা, which of the following is most likely to be helpful in identifying his clinical condition? দেখেন এখানে
যেগুলো আছে এখানে আপনার প্রশ্নটা সহজ হয়ে গেছে। এটার আনসার পারেন কিনা, C4 লেভেল যে পারসিস্টেন্টলি লো থাকে? জি ভাইয়া। আচ্ছা, এখানে যদি আপনার এই C1 স্টারেজ ইনহিবিটর থাকে তাহলে কোনটা আনসার দিবেন? C1 টা C1 কনফার্মেটরি। আচ্ছা, তো অ্যাকুট এখানে এটাকে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ভাইয়া অ্যাকুট এটাকে C4 লেভেল লো থাকবে, কিন্তু এটা যত ক্রনিক হবে তখন আমরা C1 ইনহিবিটরটা কনফার্মেটরি হিসেবে ইউজ করব। আচ্ছা, এখানে একটু রিভার্স বলে ফেলছেন। C1 আইএনএস যেটা আইএনএস, এটা হলো ডিউরিং অ্যাটাক, শুধুমাত্র অ্যাটাকের সময় এটা লো থাকে, বুঝছেন? এটা শুধু অ্যাটাকের সময় লো থাকে, যে অ্যাটাক হইছে। আর অ্যাটাক ছাড়া যদি আপনি বলেন সবচেয়ে সুইটেবল এবং ওয়াইডলি অ্যাভেলেবল, ওয়াইডলি ইউজড স্ক্রিনিং টুল কোনটা, সেটা হলো C4 লেভেল। ঠিক আছে? তো এখানে যদি আপনার স্পেসিফিক অ্যাটাক বলে দেয় যে অ্যাটাক নিয়ে আসছে, তাহলে অ্যাটাক নিয়ে আসলে আপনি তখন এটার চেয়ে তো আপনি জরুরি ইনভেস্টিগেশনের চেয়ে ম্যানেজমেন্টে বেশি যাবেন, ঠিক না? এখানে দেখেন সাসপেক্টেড হেরিডিটারি এনজিওডিমা, হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট লাইকলি টু বি হেল্পফুল ইন আইডেন্টিফাইং দ্য ক্লিনিক্যাল কন্ডিশন। তো একজনের সাসপিশন হচ্ছে আপনি এটা আছে কিনা দেখতে চাচ্ছেন। তো এখানে তো C1 আইএনএস দেয়া নাই, এই জন্য আপনার জন্য সহজ যে এটা C4 লেভেল, আপনি এটা কি করতে পারবেন, পারসিস্টেন্টলি লো থাকবে C4। কিন্তু C1 আইএনএস কিন্তু পারসিস্টেন্টলি লো থাকবে না অ্যাটাক ছাড়া। অন্য সময় যদি করেন তখন কিন্তু C1 আইএনএসটা ইম্পর্টেন্ট না। আপনি মনে রাখবেন C1 আইএনএসটা হলো শুধুমাত্র অ্যাটাকের সময় লো থাকে। আর C2 C4 আমরা দেখতে পারি ইন বিটুইন অ্যাটাক, কিন্তু C4টা সবচেয়ে বেশি রিলায়েবল। C3 কোনো এখানে ভ্যালু নাই। এটা ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। আর এখানে আমরা যে অ্যানাবলিক স্টেরয়েড দিলাম সেটা দিয়ে আমরা প্রোফাইলেকটিক, কিন্তু প্রোফাইলেক্সিসের জন্য অ্যানাবলিক স্টেরয়েড ড্যানাজোল। আর একিউট অ্যাটাকে C1 ইনহিবিটর কনসেন্ট্রেট যেটা, সেটা দেয়া হয়। নাম পারেন নাকি C1 ইনহিবিটর স্যার কনসেন্ট্রেটেড? ভাইয়া ওই টিপবেন। বক্সের গুড বক্সের গুড ভিতরে কিন্তু গুড, ভেরি লেখা গুড। হলো অ্যাকিউট অ্যাটাকে হলো C4টা লো হয়। হ্যাঁ, C4টা লো হইতে পারে, কিন্তু এটা রিলায়েবল। আপনি এটা নিয়ে আরেকটু ডিপ স্টাডি করবেন, করে দেখবেন যে C1 আইএনএস লেভেল লো ডিউরিং অ্যান অ্যাটাক। এটা নিয়ে অনেকগুলো রিসার্চ আছে। এটা আপনি যেটা বলছেন আমার কনফিউশন হয়েছিল, স্পেশালি এমআরসিপি কন্টেন্ট গুলো দেখার যখন আমি পড়তেছিলাম তখন। তো তারপর থেকে এটা আমার কনফিউশন নেই, আপনার এটাকে আরেকটু ভালো করে ডিপ সার্চ করবেন, দেখবেন পারসিস্টেন্টলি লো থাকে C4 লেভেল, পারসিস্টেন্ট। আর C1 আইএনএস লো, এটা লো থাকে শুধুমাত্র ডিউরিং অ্যাটাকের সময়। ঠিক এইটা আছে। দেখে নেব একটু। আচ্ছা, এরপরের প্রশ্ন যেটা, এটা হলো ইমিউন ডেফিসিয়েন্সি থেকে হোয়াট ইজ দ্য লাইকলি ডায়াগনোসিস। তো এখানে দেখেন টি সেল বলা আছে, ইমিউন ডেফিসিয়েন্সি নিয়ে আসছে ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট। মনে করেন আপনি এই দুটাকে জানেন না, তার ফিচার জানেন না, তারপর ল্যাবরেটরিতে দেখা গেল টি সেল লেভেল লো। টি সেল লো থাকে কোনটায় জানেন? এই টপিকটা আপনারা জানেন কিনা, মনে থাকে কিনা, এটা কি মনে থাকে? টি সেল লোড তো ভাইয়া বেশ কয়েকটা 3-4টা ডিজিজে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, শুনেন, প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি গুলো ইম্পর্টেন্ট। দেখেন, আপনার নাম হলো এই যেটা এখানে আছে, এখানে সবগুলো নাই। প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সির মধ্যে আপনার ব্রুটনস পরীক্ষায় আসে, হ্যাঁ। একটা হলো ব্রুটনস অ্যাগামাগ্লোবিউরিয়া ব্রুটনস, আরেকটা হলো ডাইজর্স, আরেকটা হলো সিভিয়ার কম্বাইন্ড ইমিউন ডেফিসিয়েন্সি, হ্যাঁ। দেখেন, কম্বাইন্ড বি সেল টি সেল দুইটাই তখন হলো এটা, বি এন্ড টি দুইটাই যদি হয় তখন সিভিয়ার কম্বাইন্ড। আর ব্রুটনস দেখেন, বি ব্রুটনস সেল। হলো বি সেল, বি ফর ব্রুটনস। আর এটাকে ডাইজর্সকে আমি অ্যাকচুয়ালি এটা দেখা যায় কমনলি সবাই টাইজর্স করে, হ্যাঁ, টি সেল মনে রাখার জন্য। আপনি এখন একটা দেখতেছেন এই জন্য সহজ, কিন্তু যখন আপনি সব প্রশ্ন পরে আবার এটা আনসার করবেন তখন দেখবেন ভুল। টি সেল কোনটা, বি সেল কোনটা, লাস্টে গিয়ে এটাই প্যাচ লাগবে। তো এটা আপনি নাম মনে রাখবেন, ব্রুটনস যেটা এটা হলো বি সেল। আর ডাইজর্সকে টাইজর্স করতে পারেন, টাইজর্স সেটা হলো টি সেল। আর এসসিআইডি যেটা, এটা হলো কম্বাইন্ড। এটা আপনার মনে রাখতে হবে, মনে রাখতে পারলে এটা আপনার জন্য ইজি হবে। এরপর যেটা, এনভায়রনমেন্ট থেকে, হিট স্ট্রোক থেকে প্রশ্ন আসে, হাই অ্যালটিটিউড ইলনেস গুলো থেকে প্রশ্ন আসে। তো হিট স্ট্রোক থেকে প্রশ্ন আসে কিরকম, একটা প্রশ্ন যদি আমরা দেখি, এটা ডায়াগনোসিস জানতে চাইছে
যে 55-year-old মেন কোর টেম্পারেচার 40 ডিগ্রির বেশি এবং নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট আছে উইদাউট এনি সোয়েটিং, এই সোয়েটিং নাই, এটাই কিন্তু ইন্ডিকেট করে হিট স্ট্রোক। হিট স্ট্রোকের আগের স্ট্যাটাস কি বলেন তো? হিট ক্র্যাম্প। হিট ক্র্যাম্প তো একদম বাচ্চাকালের, মানে ছোট। হিট স্ট্রোকের জাস্ট আগে হলো হিট এক্সেশন। হ্যাঁ, Exhaustion. হিট এক্সেশন, এটা মনে রাখবেন। হিট এক্সেশন আর হিট স্ট্রোকের মধ্যে পার্থক্য হলো সোয়েটিং। যদি সোয়েটিং না থাকে তাহলে সেটা হিট স্ট্রোক। হিট স্ট্রোকে সোয়েটিং থাকে না কেন বলেন তো? থ্যালামাস নন হ্যাঁ, ফাংশন থ্যালামাস মানে টেম্পারেচার রেগুলেটরি যে সিস্টেমটাই নষ্ট হয়ে যায়, থ্যালামাসের সিস্টেমটাই নষ্ট হয়ে যায়। এবং এই জন্য এখানে কিন্তু প্যারাসিটামল কাজ করে না। এখানে টেম্পারেচার বেশি, প্যারাসিটামল তো কমাবে। প্যারাসিটামল কমাবে কোথায়? যেখানে কমাবে সেই জায়গায় তো খেয়ে ফেলছে, বুঝছেন? তো সেই জন্য হিট স্ট্রোকে কিন্তু প্যারাসিটামল কাজ করে না, এটা মনে রাখতে হবে। এরপর যেটা ছিল এখান থেকে হাই অ্যালটিটিউড ইলনেসটা আপনার বলা নাই, কিন্তু এটা আমি আপনাকে বলে দেই সহজে। হাই অ্যালটিটিউড ইলনেসটা হলো 3 প্রকার: acute mountain sickness, HACE, HACE, হাই অ্যালটিটিউড সেরেব্রাল ইডিমা, আর একটা হলো হেপ, হাই অ্যালটিটিউড পালমোনারি ইডিমা। তো এইখানে ইস্যু যেটা, যেমন একিউট মাউন্টেন সিকনেস, এখানে মেইন সিমটম থাকে হেডেক, যে হেডেক নিয়ে উপরে উঠতে আছে, হেডেক নিয়ে। যদি দেখেন নিউরোলজিক্যাল, তখন হলো হেস। নিউরোলজিক্যাল কি? হেডেক তো নিউরোলজিক্যাল। যখন এখানে হলো অ্যাটেক্সিয়া শব্দটা মনে রাখবেন, শব্দটা হলো অ্যাটেক্সিয়া যখন মেনশন হবে তখন সেটা হলো হেস। আর হেপ তো বুঝতেছেন পালমোনারি, এখানে আপনার ডিজনিয়া শব্দটা মেনশন থাকবে। তো এখানে ইস্যু কোনটা? ইস্যু হলো এখানে ম্যানেজমেন্ট যখন জানতে চাইবে তখন কনফিউজড হয়ে যায়। আপনারা হন কিনা জানেন না, আমি হয়ে যেতাম। তো তখন আমি এটাকে মনে রাখার জন্য বিভিন্নভাবে মনে রাখার চেষ্টা করি। তো একিউট মাউন্টেন সিকনেস, এইখানে হেডেকটা ডোমিনেন্ট সিমটম মনে রাখবেন, এবং এইখানে ট্রিটমেন্ট দেওয়া হয় এসিটাজোলামাইড। সবগুলোতেই চিকিৎসা হলো ডিসেন্ট, নেমে যাবে, এটা হলো আসল চিকিৎসা। তো নেমে যাওয়া তো সবগুলাতে আছে, কিন্তু এর বাইরে যদি আমি চিকিৎসা মনে করি তখন আপনার মনে রাখতে হবে এএমএস যেটা, এইখানে দিতে হবে এসিটাজোলামাইড। আর যেটা নিউরোলজিক্যাল অ্যাটাক্সিয়া আছে, এখানে হলো স্টেরয়েড ডেক্সামিথাসন মনে রাখতে হবে। ডেক্সা আমরা মনে রাখি, ডেক্সা কোথায়? ব্রেইনে যেতে পারে, অন্য কেউ যেতে পারে না, এই জন্য ডেক্সা এখানে লাগবে। তাহলে ডেক্সামিথাসন হলো যদি হেইস হয়, মানে সেরেব্রাল হয়। আর হেপ মানে পি, পালমোনারি, এখানে মনে রাখবো পালমোনারি, পালমোনারি হাইপারটেনশনের মতো। এখানে কি? নিফেডিপিন। কি? নিফেডিপিন। নিফেডিপিন। তাহলে এটা মনে রাখতে পারবেন না? মনে রাখতে পারবেন। একজন আমাকে জি। তিনটার ওষুধগুলো বলেন তো, তিনটা শুধু ওষুধের নাম বলেন। পরীক্ষায় এই ওষুধের নামটাই ভুল হয়। অ্যাকিউট মাউন্টেন সিকনেস হচ্ছে অ্যাসিটাজোলামাইড, আর সেরেব্রাল ইডিমা যদি অ্যাটাক্সিয়া থাকে তাহলে ডেক্সামিথাসন, আর পালমোনারি এম্বোলিজম যেটা, এটা দিতে হবে হচ্ছে নিফেডিপিন। পালমোনারি এম্বোলিজম না কিন্তু, এডিমা, ইরিমা। হ্যাঁ, নিফেডিপিন। গুড, ভেরি গুড। প্রেশার তাহলে এখান কমাবো। থেকে পারবেন আশা করি। এইটুকু মনে রাখলে আপনি এই টপিক থেকে প্রশ্ন আনসার করে ফেলতে পারবেন। সমস্যা হয় কি, মানে আমরা এখানে অনেক কিছু পড়তে পড়তে গিয়ে আসলে মনে রাখতে পারি না কোনটা। আপনার পড়ার উদ্দেশ্যগুলো থাকবে, পড়ে এখান থেকে আসলে কোনগুলো মেইন লাইন, মেইন ওয়ার্ড কোনটা, এই ওয়ার্ড গুলোকে গুছায় বের করা, এটা হলো সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। এরপর যেটা জেরিয়াট্রিক্স থেকে প্রশ্ন আসে, ফল ইনকন্টিনেন্স ডিমেনশিয়া থেকে প্রশ্ন আসে। ডিমেনশিয়া থেকে অনেক আমরা নিউরোলজিতে পড়ি, এখানে পড়ি, সাইকিয়াট্রিতে পড়ি। তো ফল থেকে প্রশ্ন আসে বিভিন্ন রকমের। যেমন এই প্রশ্নটা প্রিভিয়াসলি একবার আসছিল, সহজ প্রশ্ন, দেখলেই হয়তো আপনারা পারবেন। যে একটা রিটায়ার্ড টিচার প্রেজেন্টেড উইথ ফল, সে অনেকগুলো ড্রাগ খায় তার বিভিন্ন ইন্ডিকেশনের কারণে, কোন মেডিকেশনটা তার ফলের জন্য বেশি দায়ী? তো এখানে যেগুলো আছে বেনজোডাইয়াজেপিনই হবে, এটা দেখেই মনে হয়। কিন্তু এর বাইরেও প্রশ্ন আসতে পারে। ফলের এখানে দেখবেন গেইটের একটা মানে বক্স আছে, ওই বক্সটা পড়ে নেবেন, কোন গেট কিসের সাথে রিলেটেড, কি কারণে, এটা মনে রাখবেন, এইটা ইম্পর্টেন্ট। আর প্রশ্ন আসবে এখান থেকে ইনকন্টিনেন্স থেকে। ইনকন্টিনেন্স থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রশ্ন আসে কিরকম? যেমন স্ট্রেস ইনকন্টিনেন্স কোনটা, আর্জ ইনকন্টিনেন্স কোনটা, এগুলো আপনার জানতে পারতে হবে। আমি ইনকন্টিনেন্স থেকে প্রশ্ন করি, আপনারা আমাকে প্রশ্নের আনসার দিবেন আশা করি। যে একটা বয়স্ক মহিলা, তার 8টা নর্মাল ডেলিভারি হয়েছে, এখন সে ইনকন্টিনেন্স নিয়ে প্রেজেন্ট করছে, তাহলে তারটা কোন ইনকন্টিনেন্স? স্ট্রেস ইনকন্টিনেন্স। কন্টিনিউস। স্ট্রেস ইনকন্টিনেন্স, ভেরি গুড। যে এটার আনসার দিচ্ছেন সেই পরবর্তী দুইটা আনসার দিবেন এই প্রশ্নের। তাহলে এটার কজ কি বলেন, একটা কজ বলেন যেটা পরীক্ষায় আপনার মানে আনসার পেলভিক হিসেবে মাসলটা হচ্ছে তার মাসেলটা উইক হয়ে মাসল যায়। উইকনেস থাকবে। পেলভিক তাহলে মাসল তার ট্রিটমেন্ট অফ চয়েস কি? এক্সারসাইজ। পেলভিক ফ্লোর এক্সারসাইজ। পেলভিক ফ্লোর এক্সারসাইজ। শেষ। এটা
আপনার স্লট শেষ, এরপর পরবর্তী জন পরের প্রশ্নটার আনসার দিবেন। তো একটা 60 ইয়ার্স মেল প্রেজেন্টেড উইথ ইনক্রিজ ফ্রিকোয়েন্সি, শুধুমাত্র ইনক্রিজ ফ্রিকোয়েন্সি নিয়ে আসছে অ্যান্ড ফিলিং অফ ইনকমপ্লিট ভয়েডিং, তাহলে সেটা ডায়াগনোসিস কি? আর্জ ইনকন্টিনেন্স। ইনকন্টিনেন্স। আর্টস শব্দটা আমি বলিনি, আবার শুনেন। 60 ইয়ারের মেল আসছে যে তার ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে এবং ফিলিংস অফ ইনকমপ্লিট ভয়েডিং। ওভারফ্লো আছে ভাইয়া। ওভারফ্লো কেন? কারণ এখানে আমি ডিরেক্টলি আর্টসটা বলি নাই, এই জন্য দেখেন এখানে 60 ইয়ার, তার মানে বিইপি আছে, বিইপি থেকে তার বারবার প্রস্রাব হচ্ছে কিন্তু তার ইনকমপ্লিট ভয়েডিং। যদি ইনকমপ্লিট ভয়েডিং শব্দটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটা কি ওভারফ্লোর ক্ষেত্রে হয়। ভাইয়া ঠিক আছে, ওভারফ্লোতে কি ফ্রিকোয়েন্সি থাকবে? ওভারফ্লোতে দেখেন যেহেতু ইনকন্টিনেন্স হচ্ছে, ইনকন্টিনেন্স হলে তার ফ্রিকুয়েন্টলি সে দেখা যাবে ওয়াশরুমে যাচ্ছে, এই ফ্রিকোয়েন্সিটা অনেক ক্ষেত্রে আপনার সিনারিতে দেয়া থাকে। যদি দেয়া থাকে তখন আপনার এটা বলতে হবে। আর আর্জের জন্য আলাদা আর্জেন্সি বলাই থাকবে, তার আর্জেন্সিটা বেশি, সে ওয়াশরুমে যেতে পারে না, যার আগেই তার কি হয়, ড্রিবলিং হয়, তো সেটা বলা থাকবে। ভাইয়া ওভারফ্লোতে তো মানে ব্লাডারটা ফ্লাসিড থাকবে না, সে তো বুঝতেই পারবে না, ফ্রিকোয়েন্সি কি হ্যাঁ, বুঝতে পারবে? ব্লাডারটা ফ্লাসিড, সে বুঝতে পারবে না, কিন্তু তার কি হবে, বারবার ড্রিবলিং হবে, তার যে নর্মালি যা হয় তার চেয়ে বেশি ড্রিবলিং হবে। ড্রিবলিং হয়ে সে মনে করেন বুঝে নাই, তার কাপড় ভিজে গেল, তো তার ড্রিবলিংটা তো বারবার হবে। যদি আচ্ছা। ওভারফ্লো হয় আপনি ট্রিটমেন্ট কি দিবেন? ইন্টারমিটেন্ট সেলফ ক্যাথেটারাইজেশন। হ্যাঁ, ট্রিটমেন্ট অফ চয়েস কিন্তু এটা, ইন্টারমিডিয়েট সেলফ ক্যাথেটারাইজেশন। যদি আপনার ইনইফেক্টিভ হয় তখন অ্যান্টিকোলিনস। সার্জিক্যাল ট্রিটমেন্ট, তখন হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। এখন পরে তো বাকি আছে কি, আর্জ ইনকন্টিনেন্স। বলেন তো এটা মেলের হয় না ফিমেলের হয়? মেলের হয়। শুধু মেলের হবে আর্জ? স্ট্রেসটা ফিমেলের হয়, ওভারফ্লোটা মেয়ের মেলের হতে হয়, পারে না। আর আর্জটা হলো মেল ফিমেল দুইটারই হতে পারে। এটা কি জন্য হয়, এটার কারণ কি, পরীক্ষায় যে আনসারটা থাকে কারণে, সেটা হলো ডেট্রোসের ওভার অ্যাক্টিভিটি। ট্রিটমেন্ট অফ চয়েস কি বলেন তো? যদি আমি Sulfonylurea. ড্রাগ গ্রুপটা বলি, অ্যান্টিকোলিস্টেরেস। হ্যাঁ, অ্যান্টিমাস্কারানিক বলা হয়। হ্যাঁ, অ্যান্টিমাস্কারানিক হলো এখানে ট্রিটমেন্ট অফ চয়েস। তো এখান থেকে অ্যাকচুয়ালি শুধুমাত্র এইটা কি আমি যেটুকু বললাম এইটুকু পুরোটা ডেভিডসন একটা ফ্লো চার্টে আছে। হ্যাঁ, তো এই ফ্লো চার্টটা পড়ে নেবেন ভালো করে, ফ্লো চার্টটা পড়ে নিলে আপনার হয়ে যাবে। তো আজকে আমাদের যে চ্যাপ্টার গুলো ছিল সেই চ্যাপ্টার গুলো আমরা এখানে আশা করি যে অনেকটাই কভার করতে পেরেছি। তো এখন পরবর্তীতে আমি হলো নেক্সট যে চ্যাপ্টার গুলো, মানে একদম বড় চ্যাপ্টারের ছোট যেগুলো মাঝারি চ্যাপ্টার, সেই চ্যাপ্টার গুলোকে কভার করব। তো এখন আপনাদের এইটা নিয়ে পরামর্শ কি, বলেন কোন চ্যাপ্টার গুলো আপনাদের বেশি ইম্পর্টেন্ট মনে হয়, কোন চ্যাপ্টার গুলো আপনারা বেশি প্রায়োরিটি বেসিসে চান, আপনারা বলেন, আমি নোট নিব এটার। নিউরোলজি, কার্ডিওলজি। আচ্ছা, নিউরোকার্ডিও গতবার আমি খুব ভালো ডিসকাশন করছিলাম, তারপরেও করব, বলেন এরপরে বলেন। ইনফেকশন। এন্ডোক্রাইনোলজি। আচ্ছা, এন্ডোক্রাইন। ইনফেকশন Infectious. এন্ডোক্রাইন। হ্যাঁ, এই চারটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি আসে। তো তারপরেও আপনারা গতবারের ক্লাসটা দেখে নেবেন এটার জন্য। এই চারটা চ্যাপ্টার কিন্তু ওইখানে আমি বেশি ডিসকাস করেছিলাম, মানে অনেক বেশি টাইম নিয়েছিলাম এটার মধ্যে। আর বাকিগুলো নিয়ে বলেন, বাকি আর কি কারো কোনো ডিমান্ড আছে? রেসপিরেটরি। হ্যাঁ হ্যাঁ, রেসপিরেটরি। হেমাটোলজি। আচ্ছা, ঠিক আছে, রেসপি হ্যামাটো এগুলো গতবার বেশি আলোচনা হয় নাই, এগুলোকে বেশি এবার আলোচনা করব। এরপরে এরকম আর কি আছে? হ্যাঁ, গতবারের ক্লাসটার লিংক পাবো কোথায়? লিঙ্কটা আপনি পেজে মেসেজ দিলে দেখবেন গতবারের ক্লাসের লিঙ্ক পেয়ে যাচ্ছেন। ভাই গ্যাস্ট্রোফিজিওলজি আর হেপাটোলজি একটু বলেন। রিউমাটোলজি। গ্যাস্ট্রোহেপাটো। ফিজিওলজি পোর্শন গুলো। আচ্ছা, ফিজিওলজি পোর্শন, এই দুটো হলো ফিজিওলজি পোর্শনটাকে প্রায়োরিটি দিব। জি ঠিক ভাইয়া। আছে, আর এরকম ছোট আছে আরেকটা হলো রিউমাটো নেফ্রো। তাহলে এই 6টা চ্যাপ্টার, 1 2 3 4 5 গ্যাস্ট্রো 6, কার্ডিয়াকেরও ফিজিওলজিটা। হ্যাঁ হ্যাঁ, এই 6টাকে একটা ক্লাসে রাখবো আর এই 4টাকে একটা ক্লাসে রাখবো। এই 4টা বেশি বড়, এগুলো একটু কম্পারেটিভলি ছোট। তাহলে এখানে আমরা এভাবে সবগুলো চ্যাপ্টার আশা করি শেষ হয়ে যাবে। তারপর যদি আপনাদের কোনো সাজেশন থাকে, যদি মনে হয় যে এই টপিকগুলোকে ইনক্লুড করলে ভালো হয় বা এই টাইপের ডিসকাশনে ভালো হয়, তাহলে আপনারা পেজে ইনবক্সে দিয়ে রাখবেন। পেজে ইনবক্সে দিয়ে রাখলে সেখান থেকে সবগুলো কম্পাইল করে আমাকে দিবে।
আমাকে অ্যাকচুয়ালি পার্সোনালি দিলে হয়তো বা দেখা যাবে এটা আমি মিস করে গেছি বা এরকম হয়ে গেছে আনএক্সপেক্টেডলি। বেটার আপনারা পেজে দিবেন, সেখান থেকে কম্পাইল করে আমাকে দিবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি। থ্যাংক ইউ অল।